আবিরের জীবনের শুরুটা ছিল বেশ সাধারণ। মফস্বলের ছোট্ট একটি গ্রামে তার জন্ম। বাবা মায়ের আদরে আর ছোট্ট বোনের হাসিতে ভরা এক সাধারণ পরিবার। কিন্তু দুর্ভাগ্যের ছায়া যেন সব সময়ই আবিরের পিছু নিত। পড়াশোনায় ভালো হলেও তার পোশাক আশাক আর চলাফেরার জন্য অনেকেই তাকে খ্যাত ভাবত। আবির খুব বেশি কথা বলতো না, নিজেকে গুটিয়েই রাখতো, কারণ সে জানতো যতই ভালো কিছু করুক লোকে তাকে অবহেলাই করবে। কলেজে ওঠার পর এই অবহেলা আরও প্রকট হয়ে ওঠে। তার ক্লাসমেটরা প্রায় তাকে নিয়ে ঠাট্টা করত। তারা বলতো, আবির, তুই এই পুরনো জামা পরে আবার শহরে আসছিস? গ্রামের ছেলে গ্রামে মানায়। আবির হাসি দিয়ে সব সহ্য করত। তার মন বলতো, যেদিন সফল হব সেদিন সবাইকে দেখিয়ে দেব। কিন্তু এই সফলতার স্বপ্নের পথে বাধা এলো এক অপ্রত্যাশিত ঘটনায়। একদিন সকালেই ক্লাসের ভেতরে তুমুল চাঞ্চল্য দেখা দিল। তাদের ইংরেজি শিক্ষক ঘোষণা করলেন ক্লাসের সবচেয়ে দামি ল্যাপটপটি হারিয়ে গেছে। তোমাদের মধ্যে কেউ ল্যাপটপটা নিয়েছে, সেটা যদি কেউ স্বীকার করো আমি কোনো শাস্তি দেব না, বললেন স্যার। সবাই চুপ। কিছুক্ষণ পরে আবিরের নাম উঠল। স্যার আমি নিশ্চিত আবিরই ল্যাপটপটা নিয়েছে। এই ক্ষেত্রে ছেলেটা সব সময় এমন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করে, বলল শিহাব, ক্লাসের সবচেয়ে ধনী ছাত্র। তার কথা শুনেই পুরো ক্লাস হেসে উঠল। আবির স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। স্যার, আমি কিছু করিনি। গলা কাঁপিয়ে বলল সে। শিহাব বলল, তুই নিয়েছিস? তাছাড়া এখানে তুই ছাড়া কারোরই কোনো অভাব নেই। আমাদের মতো ছেলে মেয়েরা এসব ল্যাপটপ পায়ের নিচে ফেলে রাখি, সে কারণে এখনকার কেউ ল্যাপটপ নিবে এটা বলাই যায় না। আবির শিহাবকে উদ্দেশ্য করে বলল, দেখ শিহাব, আমি সত্যি ল্যাপটপ নেইনি। আমি এত দামি কোনো কিছু নিয়ে কি করব? আর আমার ল্যাপটপের কোনো প্রয়োজন নেই। আমার পরিবার আমাকে যথেষ্ট ভদ্রভাবে শিক্ষা দিয়েছে, তারা কখনো চুরি করতে শেখায়নি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। প্রিন্সিপাল ডেকে এনে তাকে জেরা করলেন। আবির বারবার বলল, স্যার, আমি ল্যাপটপ নেইনি। আপনি চাইলে আমার ব্যাগ চেক করতে পারেন। তার ব্যাগ চেক করা হলো, কিছুই পাওয়া গেল না। কিন্তু তবুও সবাই তাকে দোষী মনে করলো। চোর, অপদার্থ, খ্যাত। এইসব নামে ডাকতে লাগলো বন্ধুরা। আবিরের মাথা নিচু হয়ে গেল। তার বুকের ভেতরটা যেন পুড়ে যাচ্ছিল। কিভাবে নিজেকে প্রমাণ করবে সেটাই সে বুঝতে পারছিল না। তারপর সেই অপবাদের ভার নিয়ে দিন কেটে যেতে লাগলো। প্রমাণের অভাবে তাকে কলেজ থেকে বহিষ্কার করা না হলেও তার উপর একটা অদৃশ্য তকমা বসে গেল। রাতের বেলা আবিরের ঘুম আসতো না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেই কেবল সেই অপমানগুলোই ভেসে উঠত। সে ভাবতো, এভাবে কি আমার জীবন যাবে? সবাই আমাকে চোর ভেবে অবহেলা করবে। আমি কি কখনো প্রমাণ করতে পারবো না যে আমি চোর নই? কিন্তু আবির জানতো তার জীবনের গল্প এখানেই শেষ নয়। একদিন সে প্রমাণ করবে যে খ্যাত ছেলেটিকে সবাই অবহেলা করত, সেই ছেলেই একদিন এমন কিছু করবে যা সবাইকে চমকে দেবে। চুরির অপবাদ পাওয়ার পর থেকে আবিরের জীবন এক নতুন মোড় নিল। প্রতিদিনের ক্লাসে তাকে সহ্য করতে হতো সবার তিরস্কার আর অবহেলা। শিহাব তার দলবল কোনো সুযোগ ছাড়তো না আবিরকে অপমান করার। ওই চোর, তুই আর ক্লাসে আসিস কেন? শিহাব একদিন উচ্চস্বরে বলল। তোর জায়গা তো জেলখানায়। আবির শিহাবকে বলল, দেখো শিয়াব, আমি সত্যি ল্যাপটপটা চুরি করিনি। আমি যদি চুরি করতাম তাহলে এই কলেজে এখনো পর্যন্ত থাকতাম না। তোমরা কেন আমাকে বিশ্বাস করতে চাইছো না? হ্যাঁ, মানতেছি আমি কাপড় চোপড় তেমন একটা ভালোভাবে পরি না, কারণ আমার ফ্যামিলি তোমাদের মতো এত ধনী না, তাই আমাকে হিসাব করে চলতে হয়। আমিও তো মানুষ। শিহাব আবিরকে বলল, এই অভাবের জন্যই তো তুই ল্যাপটপটা চুরি করেছিস, তাই তো? আচ্ছা, ল্যাপটপটা কত টাকা বিক্রি করেছিস? 30-40 হাজার টাকা তো করতেই পারবি, কারণ ল্যাপটপের দাম ছিল 1.5 লক্ষ টাকা। আচ্ছা, যেহেতু এত টাকা বিক্রি করতে পেরেছিস, এখন আপাতত কিছু ভালো পোশাক আশাক পরে তারপরে কলেজে আসিস। তোর মতো ক্ষেত ছেলের সঙ্গে একসাথে পড়তেও লজ্জা লাগে। এই কথাগুলো শুনে ক্লাসের সবাই হাসিতে ফেটে পড়ল। আবির মাথা নিচু করে বসে থাকলো। তার চোখে পানি এলেও সে কাউকে বুঝতেই দিত না। তার মন বলতো, একদিন সময় বদলাবে। আমি আজ যা সইছি
তার ফল একদিন সবাইকে দেখাবো। আবির নিজেকে প্রমাণ করার জন্য একটা পথ খুঁজছিল। তার ভেতরে জেদ জমতে শুরু করলো। সে বুঝলো এই সমাজে কিছু করতে গেলে তাকে অসাধারণ কিছু করে দেখাতে হবে। একদিন গভীর রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে, আবির নিজের বই খাতা নিয়ে পড়ার টেবিলে বসে গেল। তার সামনে ছিল কিছু পুরনো নোটস, যেগুলো সে এক বড় ভাইয়ের কাছ থেকে ধার নিয়েছিল। আবির ঠিক করলো নিজের পড়াশোনার মধ্যে দিয়ে জীবন বদলাবে। ক্লাসে সবার চোখে সে ছিল খ্যাত ছেলেটি, কিন্তু পড়াশোনায় সে ছিল দুর্দান্ত। কলেজে সেরা রেজাল্ট করা ছিল তার প্রধান লক্ষ্য। তার শিক্ষকরা জানতেন আবিরের ভেতর বিশেষ কিছু আছে, কিন্তু সেই সম্ভাবনাকে ম্লান করে দিচ্ছিল তার সহপাঠীদের অপমান আর অপবাদ। দিনগুলো কেটে যাচ্ছিল। আবির সকালে কলেজে যেত, আবার অপমান সহ্য করত, আর রাতে গভীর পড়াশোনা করত। তার বোন নীলা একদিন বলল, ভাই, তুমি এত কষ্ট করো কেন? এসব মানুষদের জন্য এত কিছু করার দরকার নেই। আবির হেসে বলল, আমি নিজেকে প্রমাণ করতে চাই নীলা। আমাকে দেখাতে হবে যে আমি অন্যদের মতো নই। নীলা তার ভাইয়ের মুখে এই আত্মবিশ্বাস দেখে অবাক হলো। নীলা তার ভাইকে উদ্দেশ্য করে বলল, দোয়া করি আল্লাহ যেন তোমার মনের সকল আশা পূরণ করে দেয়, আর তুমি যেন বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারো। সেই জন্য হলেও তোমাকে সফল হতে হবে ভাইয়া। কলেজের বার্ষিক পরীক্ষা এগিয়ে আসছিল। আবির সিদ্ধান্ত নিল এই পরীক্ষাতেই সে সবাইকে দেখিয়ে দেবে তার যোগ্যতা। পুরো 1 মাস সে নিজেকে ঘরে বন্দি করলো। দিন রাত পড়ে গেল। এমনকি শিহাব আর তার দল যখন তাকে অপমান করতো সে পাত্তাই দিত না। শিহাব আবিরকে উদ্দেশ্য করে বলল, এই ক্ষেত, শুনলাম তুই নাকি ভালো করে পড়াশোনা করতেছিস পরীক্ষাতে ফার্স্ট হওয়ার জন্য। এটা কখনো করতে পারবে না, কারণ তোর চেয়ে ভালো ভালো আরও অনেক স্টুডেন্ট আছে আমাদের ক্লাসে। আবির শিহাবকে উদ্দেশ্য করে বলল, শিয়াব, মানুষকে তো অবজ্ঞা করো না। কে কখন কোথায় পৌঁছে যায় সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। তাই মানুষের পিছনে না লেগে নিজের প্রতি খেয়াল করো, তাতে তোমারই ভালো হবে। আবির শিহাবকে এই কথাগুলো বলেই সেখান থেকে চলে যায়। আর শিহাব আবিরকে বলল, তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর জ্ঞান তোর কাছে রাখ, আমাকে দিতে আসিস না। আস্তে আস্তে পরীক্ষায় এগিয়ে আসে। আবির অনেক ভালো প্রস্তুতি নেয় পরীক্ষার জন্য। পরীক্ষার দিন আবিরের হাত পা কাঁপছিল। সে জানতো তার ভবিষ্যৎ এই পরীক্ষার ওপর অনেকটাই নির্ভর করছে। প্রশ্নপত্র দেখে তার আত্মবিশ্বাস বেড়ে গেল। সে বুঝলো সে যা পড়েছে তার সবই কাজে লেগেছে। আস্তে আস্তে সবগুলো পরীক্ষা শেষ হয়ে যায়। মাঝে মাঝে শিহাব আবিরের দিকে তাকিয়ে ভাবতো, এই ক্ষেত্রে এত কি লেখে, খাতা থেকে চোখই সরায় না। যাই লিখুক না কেন, আমার চেয়ে ভালো ফলাফল করতে পারবে না। ফলাফল প্রকাশের সময় এগিয়ে আসে। আবির কিছুটা অস্থির হয়েছিল, কারণ আজকে তাদের পরীক্ষার ফলাফল দেবে। আবিরের বাবা বললেন, আবির, এত টেনশন করিস না, ভাগ্যে যা আছে তাই হবে, আল্লাহর উপর ভরসা রাখ। আবির তার বাবার কথায় অনেকটাই আশ্বস্ত হয়। ফলাফল প্রকাশিত হলো। পুরো কলেজ অবাক হয়ে দেখলো পরীক্ষা সেরা হয়েছে সেই খ্যাত ছেলে আবির। শিহাব সহ তার দোস্তরা হতবাক হয়ে গেল। প্রিন্সিপাল স্যার নিজের কক্ষে ডেকে আবিরকে অভিনন্দন জানালেন। তুমি প্রমাণ করেছো কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি তোমার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আবির। বললেন প্রিন্সিপাল। আবির প্রিন্সিপালকে উদ্দেশ্য করে বলল, স্যার, দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। অবশ্যই আমাদের দোয়া সবসময় তোমার সঙ্গে থাকবে। দোয়া করি সামনে যেন আমাদের কলেজের নাম আরও উপরে পৌঁছাতে পারো। কিন্তু আবিরের জন্য এটি ছিল শুধুমাত্র একটি ধাপ। সে জানতো তার সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে। আবির ঠিক করলো এখন তাকে এমন কিছু করতে হবে যা তার জীবনের উদ্দেশ্যকে আরও বড় জায়গায় নিয়ে যাবে। সে ভাবতে লাগলো, আমি কিভাবে এমন কিছু করব যাতে এই অপবাদের দাগ পুরোপুরি মুছে যায়। এই চিন্তার ভেতরে দিয়েই আবিরের মনে প্রথমবারের মতো পুলিশে যোগ দেওয়ার ইচ্ছা জন্ম নিল। সে বুঝলো যদি সে আইনের রক্ষক হয়ে উঠতে পারে তাহলে মানুষ তাকে সম্মানের চোখে দেখবে। কিন্তু পুলিশের পরীক্ষার জন্য প্রয়োজন ছিল অর্থ এবং ভালো প্রস্তুতি। তার পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু আবির নিজের চেষ্টা চালিয়ে যেতে লাগলো। কলেজ থেকে সেরা রেজাল্ট করার পর আবিরের পরিচিতি কিছুটা বদলালেও চুরির অপবাদ পুরোপুরি মুছে যায়নি। অনেকেই বলতো, একটা পরীক্ষায় ভালো করলেই তো সব দাগ মুছে যায় না। তার মধ্যে একদিন শিহাব এসে আবিরকে বলল,
আবির শিহাবের কথা শুনেও না শোনার ভান করে চলে আসে সেখান থেকে। আবির এসব কথায় কান দিত না। তার একটাই লক্ষ্য ছিল নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে তার পরিচয় হবে তার কাজ দিয়ে, কথাই নয়। আবির একদিন প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বলল, স্যার আমি পুলিশ হতে চাই, কিন্তু আমার পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়। আমি কিভাবে প্রস্তুতি নিব? প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি যদি দৃঢ় সংকল্প করো তাহলে কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না। তবে মনে রেখো, তোমার প্রথম শত্রু হবে সময়। এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমি তোমাকে গাইড করার জন্য একজন ভালো শিক্ষক খুঁজে দিব। জি স্যার, আমি অবশ্যই নিজেকে দৃঢ় প্রতিজ্ঞা করেছি। যে কোনো মূল্যে আমাকে পুলিশ অফিসার হতেই হবে, আর সময়ের ব্যবহার আমি সঠিক পথই করব। সেই দিন থেকে আবির তার সময়কে দুই ভাগে ভাগ করে নিল। একটা অংশ পড়াশোনার জন্য আর একটা শারীরিক অনুশীলনের জন্য, কারণ সে জানতো পুলিশের পরীক্ষায় শুধু ভালো লেখা নয়, শারীরিক সক্ষমতাও জরুরি। আবিরের পরিবারের আর্থিক অবস্থা তার জন্য বড় বাধা হয়ে দাঁড়ালো। তার বাবার ক্ষুদ্র ব্যবসা থেকে যা আয় হতো তা দিয়ে সংসার ঠিকমতো চলতো না। আবির ভাবতে লাগলো কিভাবে অর্থের সংস্থান করবে। একদিন তার বন্ধু রাকিব তাকে বলল, আবির, আমি টিউশনি করাতাম, তুমি যদি চাও আমি তোমার জন্য সেটাও ছেড়ে দিতে পারি। আবির রাজি হলো। রাকিব, আমি তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। এই মুহূর্তে আমার পাশে দাঁড়ানোর জন্য তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। রাকিব আবিরকে উদ্দেশ্য করে বলল, আরে এটা কোনো ব্যাপার না, তুমি আমার বন্ধু, তোমার জন্য কোনো কিছু করতে পারলে সেটা আমার ভালোই লাগবে। দয়া করি তুমি যেন তোমার গন্তব্যে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারো। কথা দাও সবসময় নিজেকে সৎ রাখবে, কখনো অসৎ পথে চলবে না। আবির রাকিবকে কথা দেয়। আমি কথা দিলাম তোমাকে, আজ থেকে কখনো অসৎ পথে চলবো না। জীবনে যতই বাধা আসুক না কেন, সবসময় নিজেকে সত্যের পথে রাখবো। সে প্রতিদিন বিকেলে গ্রামে একটি ছোট্ট ছেলেকে পড়ানো শুরু করলো। অল্প টাকাই পেত, কিন্তু সে জানতো এই টাকাই তার স্বপ্ন পূরণে সাহায্য করবে। পড়াশোনার পাশাপাশি আবির নিজের শারীরিক দক্ষতা বাড়াতে প্রতিদিন সকালে দৌড়ানো শুরু করলো। গ্রামের মাঠে সে প্রায় 2 ঘন্টা করে সময় দিত। অনেকেই তার এই পরিবর্তন দেখে অবাক হতো। কেউ কেউ বলতো, এই ছেলেটা কি পাগল হয়ে গেল? কিন্তু আবির জানতো তার লক্ষ্য কী। আবির ইন্টার সেকেন্ড ইয়ারে থাকতেই পুলিশের পরীক্ষা দিতে যায়। পুলিশের প্রাথমিক নিয়োগ পরীক্ষার দিন ঘনিয়ে এলো। আবিরের ভেতর উত্তেজনা আর ভয় মিশেছিল। সে খুব ভালো প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তার চিন্তা ছিল পরীক্ষায় কোনো ভুল হয়ে গেলে কি হবে। পরীক্ষার হলে ঢুকে সে মনে মনে বলল, আমি যদি এখানে ভয় পেয়ে যাই তাহলে এতদিনের কষ্ট বৃথা যাবে। লিখিত পরীক্ষায় আবির দুর্দান্ত করলো। তার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল যখন সে জানতে পারল সে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। তখন সে অনেক খুশি হয়। এখন মনে মনে ভাবে, আমি তাহলে আমার স্বপ্নের পথে কিছুটা হলেও এগোতে পেরেছি। আল্লাহর রহমতে বাকি রাস্তাটুকু শেষ করতে পারবো, আল্লাহ যদি আমার পাশে থাকে। আবির যখন পুলিশ প্রশিক্ষণের জন্য ডাক পেল, তার আনন্দের সীমা রইল না। তার বাবা মাও গর্বিত হলো। তারা হয়তো পুরোপুরি ভুলে যায়নি যে এক সময় তাকে চোর বলা হয়েছিল, কিন্তু আজকের দিনে তার ছেলের সাফল্যের জন্য হাসতে পারল। পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের জীবন সহজ ছিল না। আবিরকে কঠোর শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। অনেকেই বলতো, তুমি তো গ্রাম থেকে এসেছো, এই কঠিন নিয়মকানুন মানতে পারবে তো? আবির এসব কথায় পাত্তা দিত না। তার একটাই লক্ষ্য ছিল সেরা হওয়া। প্রশিক্ষণ চলাকালীন একদিন একজন সিনিয়র অফিসার তাকে ডেকে বললেন, তুমি যে এত পরিশ্রম করছো এর পিছনে অনেক বিশেষ কারণ আছে। আবির একটু ভেবে উত্তর দিল, স্যার, আমি এমন একটা জায়গা থেকে এসেছি যেখানে আমাকে ছোটো বাবা হতো। আমি গ্রামের ছেলে বলে আমাকে অনেকে খেদ বলে অপমান অপদস্থ করত। এমনকি আমি যে কাজটা করিনি তার দোষ আমার ঘাড়ে চাপে। আমি চাই আমার কাজ দিয়ে প্রমাণ করতে যে আমি সবার চেয়ে আলাদা। সিনিয়র অফিসার তার কথা শুনে বললেন, তোমার এই দৃষ্টিভঙ্গি তোমাকে অনেক দূর নিয়ে যাবে। প্রশিক্ষণ শেষে আবির তার প্রথম পোস্টিং পেল। একটি ছোট্ট শহরের থানায় তাকে দায়িত্ব দেওয়া হলো। এখানেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। শুরুতে তার কাজ ছিল সাধারণ, লোকজনের অভিযোগ শুনে তা সমাধান করা, কিন্তু খুব দ্রুতই তার বুদ্ধিমত্তা এবং সততা তাকে আলাদা করে তুলল। একদিন শহরে বড় একটি চুরির ঘটনা ঘটল। স্থানীয় এক ধনী ব্যবসায়ীর বাড়ি থেকে অনেক টাকা আর গয়না চুরি হয়ে গেল। আবির দায়িত্ব নিল এই চুরির রহস্য উদ্ঘাটনের।
তদন্তে গিয়ে সে জানতে পারল চোরের দল খুবই দ্রুত, কিন্তু আবির নিজের কৌশলে তাদের চিহ্নিত করলো এবং সবাইকে অবাক করে চোরেদের গ্রেপ্তার করলো। এই ঘটনাটি আবিরের পরিচিতি বাড়িয়ে দিল। তার সততা এবং দক্ষতার গল্প পুরো শহরে ছড়িয়ে পড়ল। শহরের প্রথম চুরি মামলার সমাধান করার পর আবিরের নাম ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করলো। তবে তার সাফল্যের এই গল্প কিছু লোকের ভালো লাগেনি। স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ী সোহেল সাহেব, যিনি পুলিশের কাজে হস্তক্ষেপ করার জন্য পরিচিত ছিলেন, আবিরের কাজে অসন্তুষ্ট হয়ে উঠলেন। এই নতুন অফিসারটা আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে। সোহেল সাহেব তার লোকজনকে বললেন, আমার ব্যবসা চলতে হলে ওকে সরাতেই হবে। আবির তখনও জানতো না যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অপরাধীদের একটি বড় দল। একদিন থানায় খবর এলো শহরের বাইরে একটি এলাকায় মাদক পাচারের বড় একটি চক্র সক্রিয়। এই চক্র দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কাজ চালিয়ে আসছিল। আবির এই দায়িত্ব নিতে এগিয়ে এলো। তদন্ত করতে গিয়ে আবির জানতে পারলো এই চক্রটি শুধু মাদক পাচার নয়, বরং শহরের অনেক বড় অপরাধের সঙ্গে জড়িত। তবে সবচেয়ে অবাক করার বিষয় ছিল চক্রটির নেতা সরাসরি সোহেল সাহেবের সঙ্গে জড়িত। তদন্তে সবাই আবির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ জোগাড় করলো। এই প্রমাণের ভিত্তিতে সে অভিযান চালানোর সিদ্ধান্ত নিল। কিন্তু অভিযানের আগের রাতে তাদের থানায় একটি হুমকির চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, তুমি যদি আমাদের পথে আসো তাহলে তোমার জীবনের নিরাপত্তার জন্য আমরা দায়ী থাকবো না। চিঠি পড়ে আবিরের সহকর্মীরা ভয় পেয়ে গেল। তারা বলল, স্যার, এই মাফিয়া গোষ্ঠী খুবই ভয়ঙ্কর। আমরা যদি তাদের বিরুদ্ধে যাই তাহলে আমাদের জীবন ঝুঁকিতে পড়বে। আবির চুপচাপ বসে থাকলো। কিছুক্ষণ পর সে বলল, আমরা যদি ভয় পাই তাহলে আইন কখনো অপরাধীর হাত থেকে মুক্তি পাবে না। আমরা কাজ করব এবং অন্যায়কে থামাবো। কিন্তু স্যার, আমাদের তো পরিবার আছে, আমাদের তো জানের ভয় রয়েছে। তারা যদি আমাদের সত্যি সত্যি কোনো কিছু করে ফেলে তখন তো আর কিছু করার থাকবে না। আবির কনস্টেবলকে উদ্দেশ্য করে বললেন, শুনুন, আপনার গায়ে যে পোশাকটা রয়েছে সেটা সরকার দিয়েছে। আপনাকে আপনার প্রতি মাসে চলার জন্য যা যা প্রয়োজন সব কিছু সরকার আপনাকে দিয়েছে। বিনিময়ে সরকার শুধু আপনাদের কাছ থেকে দেশকে খারাপ কাজ মুক্ত করার সাহায্য চেয়েছে আপনাদের কাছে। এই পোশাকটা যেদিনই পরেছি সেদিন থেকে শপথ নিয়েছি, যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের প্রাণটাও দিয়ে দিতে হয় তাহলেও দ্বিতীয়বার ভাববো না। কনস্টেবল আবিরের কথা শুনে একটু মন খারাপ করলো। তারপর বলল, সরি স্যার, এভাবে কখনো ভেবে দেখিনি। এখানে সরি বলার কিছু নেই। আপনি আপনার মতো ঠিক জায়গায় রয়েছেন, কিন্তু আমাদের কি আমাদের দায়িত্ব পালন করতে হবে, সেটা যে কেউ হোক না কেন আমাদের ভয় পেলে চলবে না। কনস্টেবল এবার আবিরের দিকে তাকিয়ে বলল, জি স্যার, অবশ্যই। পরের রাতে আবির তার দল নিয়ে অভিযানে বের হলো। পুরো এলাকা ঘিরে ফেলা হলো। আবিরের পরিকল্পনা ছিল চক্রের নেতাদের হাতে নাতে ধরা। অভিযান চলাকালীন আবির বুঝতে পারল এই চক্রটি শুধুমাত্র মাদক নয়, অস্ত্র ব্যবসার সঙ্গেও জড়িত। তাদের কাছ থেকে প্রচুর অবৈধ অস্ত্র উদ্ধার হলো। তবে হঠাৎই একটি বড় বিপদ এলো। মাফিয়া চক্রটি পুলিশের উপর হামলা চালালো। আবির এবং তার দল এক প্রকার জীবন বাজি রেখে নিজেদের রক্ষা করলো। 1 ঘন্টার লড়াইয়ের পর আবির পুরো দলটিকে গ্রেপ্তার করতে সক্ষম হলো। কনস্টেবল এসে, স্যার, অবশেষে আমরা সফল হতে পেরেছি। আবির কনস্টেবলকে উদ্দেশ্য করে বলল, কোনো কাজই ভয় পেলে চলবে না। তারা দেশের শত্রু, জনগণের শত্রু, পুলিশের শত্রু। তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। অবশেষে সকলকে ধরে থানায় নিয়ে আসে। তাদের মধ্যে একজনকেও পালাতে দেয়নি আবির। এই সফল অভিযানের পর আবির পুরো শহরের নায়ক হয়ে ওঠে। সবাই তাকে সাহসী এবং ন্যায়পরায়ণ হিসেবে দেখতে শুরু করলো। এমনকি তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তারাও চুপ হয়ে গেল। সোহেল সাহেব শহর ছেড়ে পালিয়ে গেলেন, কিন্তু আবির জানতো এই যুদ্ধ এখানেই শেষ নয়। তার সামনে আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পুরনো অপবাদ মুছে যাওয়া। শহরের পত্রিকাগুলোতে আবিরের সাফল্যের খবর ছাপা হলো। কলেজের সেই পুরনো বন্ধুরা যারা তাকে চোর বলতো তারা এখন তাকে সম্মানের সঙ্গে ডাকতে শুরু করলো। একদিন শিহাব নিজে এসে বলল, আবির, আমি ভুল করেছি। তোমাকে নিয়ে আমরা যা বলেছি তার জন্য আমি সত্যিই দুঃখিত। আবির মৃদু হেসে বলল, আমাদের অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না। আমরা সবাই মানুষ, ভুল করতেই পারি, কিন্তু আমাদের দায়িত্ব হলো সেই ভুল থেকে শিক্ষা নেওয়া। শিহাব আবিরকে বলল, সত্যি আবির, তোমার মতো মানুষ হয় না। তোমাকে আমরা কত অপমান অপদস্থ করেছি, তারপরও তুমি আমাদের বিরুদ্ধে কোনো প্রকার স্যারের কাছে নালিশ করনি।
আজও তোমার কাছে পাওয়ার রয়েছে, তারপরেও আমাদেরকে কিছু বলনি। আবির শিহাবকে বলল, হ্যাঁ, আমার কাছে পাওয়ার রয়েছে, কিন্তু সেগুলো খারাপ মানুষের জন্য, অপরাধীদের জন্য, তোমাদের জন্য নয়, সাধারণ জনগণের জন্য নয়। আবির বুঝতে পারল শুধু একজন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করাই যথেষ্ট নয়। সে চাইছিল এমন কিছু করতে যাতে মানুষের জীবনে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনা যায়। তখন থেকেই তার মনে একটি নতুন স্বপ্ন জন্ম নিল, পুলিশ কমিশনার হয়ে সিস্টেমকে আরও শক্তিশালী করার। আবিরের মাদক বিরোধী অভিযানের সাফল্যের পর তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে একটি গুরুত্বপূর্ণ শহরের থানায় দায়িত্ব দিলেন। এই শহরটি অপরাধের জন্য পরিচিত ছিল। মাফিয়া, রাজনৈতিক শক্তি এবং দুর্নীতিগ্রস্ত পুলিশের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আবির জানতো এই শহরে কাজ করা সহজ হবে না, কিন্তু সে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিল। শহরে এসে আবির দেখল থানার অনেক পুলিশ সদস্যই অপরাধীদের সঙ্গে জড়িত। তারা হয় মাফিয়া থেকে ঘুষ নিচ্ছে, নয়তো তাদের কাজকে আড়াল করছে। একদিন আবির থানার একজন পুরনো কনস্টেবলকে জিজ্ঞেস করলো, আপনারা এভাবে কাজ করেন কিভাবে? জনগণের টাকায় আপনারা বেতন পান, অথচ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন। কনস্টেবল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, স্যার, এখানে তো সত্য কথা বললে জীবন চলে যায়। আপনি ভালো মানুষ, কিন্তু এই সিস্টেম আপনাকে টিকতে দেবে না। আবির চুপ করে শুনল। এরপর সে নিজের ঘরে ফিরে ভাবল, আমি যদি সিস্টেমের অংশ হয়ে দুর্নীতির সঙ্গে আপোষ করি, তাহলে আমি আর আলাদা থাকবো না। আমাকে কিছু একটা করতে হবে। আবির নিজের লোকজনদের সাহায্যে শহরের অপরাধের শিকড় খুঁজতে শুরু করলো। সে জানতে পারল শহরের বেশিরভাগ অপরাধ পরিচালনা করছে মোতালেব গ্রুপ নামে একটি মাফিয়া চক্র। এই গ্রুপের প্রধান মোতালেব খুবই ধূর্ত ছিল। সে নিজের অপরাধগুলো আড়াল করার জন্য স্থানীয় রাজনীতিবিদদের সাহায্য নিত। আবির যখন মোতালেব গ্রুপের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ শুরু করলো, তখন স্থানীয় এক প্রভাবশালী নেতা হারুন মিয়া তাকে ডেকে পাঠালেন। দেখো অফিসার, হারুন মিয়া বললেন, তোমার বয়স কম এবং তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু এখানে কাজ করতে হলে সবাইকে খুশি রাখতে হয়। তোমার এই কঠোর পদক্ষেপগুলো যদি বন্ধ না করো, তাহলে এই খারাপ ফল হতে পারে। আবির শান্ত গলায় বলল, স্যার, আমি আইনের বাইরে কিছু করতে পারবো না। আপনি যদি আইনের সঙ্গে থাকেন, তাহলে আপনি নিরাপদ। হারুন মিয়া রেগে উঠে বললেন, তুমি হয়তো নতুন, কিন্তু আমাদের সিস্টেমে অনেক পুরনো, নিজের ক্ষতি করো না। আবির হারুন মিয়াকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমাকে রাগ দেখে কোনো লাভ নেই। আপনাদের এই মাফিয়া চক্রের যতদিন না পর্যন্ত গোড়া উপড়াতে পেরেছি, ততদিন পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারবো না। আবির মাথা নত করল না। সে জানতো তার এই পদক্ষেপের জন্য তাকে মূল্য দিতে হতে পারে। ষড়যন্ত্রের জাল। মোতালেব এবং তার দল আবিরকে থামানোর জন্য ষড়যন্ত্র শুরু করলো। একদিন থানার একজন ইনফর্মার এসে বলল, স্যার, আপনার উপর হামলার পরিকল্পনা করা হচ্ছে, আপনি সাবধান থাকুন। আবির ইনফর্মারকে উদ্দেশ্য করে বলল, তোমরা ভয় পেও না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। তোমরাও স্বাভাবিক থাকার চেষ্টা করো। আবির চুপচাপ শুনল, কিন্তু সে ভয় পায়নি, বরং তার সাহস আরও বেড়ে গেল। বড় অভিযান। মোতালেব গ্রুপের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য আবির বড় একটি পরিকল্পনা করল। সে নিশ্চিত করতে চেয়েছিল এই অভিযান হবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য। অভিযানের দিন রাত ছিল। শহরের বিভিন্ন জায়গায় মোতালেবের লোকজন অবস্থান করছিল। আবির নিজের দলকে 3 ভাগে ভাগ করলো। এক দল মোতালেবের গোপন ডেরায় হামলা চালাবে, আরেক দল গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করবে এবং তৃতীয় দল পুরো এলাকা ঘিরে রাখবে। অভিযান শুরু হওয়ার কিছুক্ষণ পরই গোলাগুলি শুরু হলো। মোতালেবের দল পুলিশের ওপর পাল্টা হামলা চালালো। আবির নিজে সামনে থেকে নেতৃত্ব দিল। প্রায় 2 ঘন্টা লড়াইয়ের পর পুরো চক্রটিকে গ্রেপ্তার করা সম্ভব হলো। আবির মোতালেব সাহেবকে উদ্দেশ্য করে বলল, কি মিস্টার, আপনাদেরকে আমি আগেও ওয়ার্নিং দিয়েছিলাম, ভালো হয়ে যান, কিন্তু আপনারা আমার কথা শুনলেন না, উল্টো আমাকে খেপিয়ে দিলেন। এখন বাকি সময়টুকু জেলে বসে কাটানোর প্রস্তুতি নিন। অফিসার, এত লাফালাফি করবেন না। জেলখানা আমার শ্বশুরবাড়ি। আজকে যাব, কালকে চলে আসব। তারপর আপনার কি অবস্থা হবে সেটা ভেবে রাখুন। আবির মোতালেব মিয়াকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ আপনাকে আমার জন্য এতটা চিন্তা করার জন্য, কিন্তু আমার জন্য আমি নিজেই চিন্তা করতে পারি, আপনাকে কষ্ট করতে হবে না। শহরে শান্তি।
মোতালেবের গ্রেপ্তারের পর শহরের অপরাধ অনেকটাই কমে গেল। সাধারণ মানুষ নতুন করে আশার আলো দেখতে পেল। তারা আবিরকে শহরের নায়ক হিসেবে দেখতে শুরু করলো। শহরের পত্রিকায় বড় শিরোনাম ছাপা হলো, একজন সাহসী অফিসারের নেতৃত্বে অপরাধ মুক্ত শহর। অভিযান শেষে একদিন আবির যখন থানায় বসেছিল, তখন তার কলেজের পুরনো এক শিক্ষক এসে দেখা করলেন। আবির, তুমি আমাকে চিনতে পারো? শিক্ষক জিজ্ঞাসা করলেন। আবির অবাক হয়ে বলল, স্যার আপনি? শিক্ষক আবিরকে দেখে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, আমি ভুল করেছি আবির, সেদিন তোমাকে অপমান করেছিলাম, কিন্তু আজ তোমার সাফল্য দেখে আমি গর্বিত। আমাকে ক্ষমা করো। আবির মৃদু হেসে বলল, স্যার অতীতের কথা ভুলে যান, আমি এখন আপনাকে গর্বিত করতে পেরেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। শিক্ষক আবিরকে উদ্দেশ্য করে বলল, বাবা, তোমার মতো মানুষ হয় না, দোয়া করি তুমি আরো অনেক উপরে যাও। আবির স্যারকে উদ্দেশ্য করে বললেন, ধন্যবাদ স্যার, যদি কখনো কোনো প্রয়োজন পড়ে অবশ্যই বলবেন, যতটা পারি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। শিক্ষক আবিরের দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন। আবির বলেছিল চা খেতে, কিন্তু স্যার তাড়াহুড়োই ছিল, সেজন্য বসেনি। উনি বলেছেন আরেকদিন খেতে আসবেন। আবির বুঝতে পারল তার কাজ এখানেই শেষ নয়। সে চাইছিল আরও বড় কিছু করতে। তার লক্ষ্য ছিল দেশের পুলিশ ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো যাতে কোনো সাধারণ মানুষ কখনো অন্যায়ভাবে অপমানিত না হয়। মোতালেব গ্রুপের পতনের পর আবিরের সাহসিকতার গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে একটি বড় শহরের কেন্দ্রীয় থানার দায়িত্ব দিলেন। এই শহরটি দেশের সবচেয়ে ব্যস্ততম নগরী ছিল এবং অপরাধের জন্য ভয়ঙ্কর খ্যাতি লাভ করেছিল। তবে এখানকার পরিস্থিতি আগের শহরের চেয়েও জটিল ছিল। শুধু মাফিয়া চক্র নয়, এখানে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং পুলিশ কর্মকর্তারাও অপরাধের সঙ্গে যুক্ত ছিল। প্রথম দিনেই সংকট। আবির নতুন থানায় যোগ দেওয়ায় দিনই একটি বড় ঘটনা ঘটল। শহরের অন্যতম জনপ্রিয় একটি শপিং মলে একাধিক বোমা বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও আহত হলো। থানায় আসা মাত্র আবির দেখল সবাই হতভম্ব, কেউই নিশ্চিন্ত নয় কিভাবে এই ঘটনার তদন্ত শুরু করা উচিত। আবির বলল, আমাদের সময় নষ্ট করা যাবে না, প্রথমে আহতদের হাসপাতালে পৌঁছে দিতে হবে, তারপর আমরা তদন্ত শুরু করব। একজন কনস্টেবল এসে আবিরকে বলল, জি স্যার, অবশ্যই, চলুন তাহলে যাওয়া যাক। আবির এবং আরও কয়েকজন পুলিশ অফিসার মিলে বেরিয়ে পড়ে শপিং মলের উদ্দেশ্যে, যেখানে বোমা বিস্ফোরণে অনেক লোক আহত ও নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ। আবির নিজের দল নিয়ে ঘটনাস্থলে গেল। সে দেখতে পেল বিস্ফোরণের পেছনে অত্যন্ত পরিকল্পিত কাজ ছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে সে জানতে পারল বিস্ফোরণের আগে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি মিলে ঢুকেছিল। আবির সেই সন্দেহভাজনদের শনাক্ত করার জন্য প্রযুক্তি বিভাগের সাহায্য নিল। কিছুক্ষণের মধ্যেই তাদের ছবি পাওয়া গেল। সন্দেহভাজনদের ধরা সহজ কাজ ছিল না, তারা শহরের বিভিন্ন জায়গায় লুকিয়েছিল। আবির তার দলকে দুই ভাগে ভাগ করে অভিযান পরিচালনা করলো। তোদেরকে কে পাঠিয়েছিল মলের মধ্যে বিস্ফোরণ করানোর জন্য, আর তোদের সামনে আরও পরিকল্পনা কি? স্যার, আমরা জয়ন্ত গ্রুপে কাজ করি, আমাদের সেখান থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। পরবর্তীতে আমরা কাজ শেষ করে কিছুদিন লুকিয়ে থাকি, তারপর আবার নতুন জায়গায় বিস্ফোরণ করানোর সময় হলে আবারও আমরা যাই। আবির অপরাধীদেরকে বলল, তোদের বসকে কোথায় পাওয়া যাবে তাকে? সত্যি কথা বলবি, না হলে এমন মার মারবো আমাকে বলতে পারবি না সারা জীবনেও। স্যার, আমরা জানি না, কারণ জয়ন্ত গ্রুপের মালিককে আমরা কেউই দেখিনি। সরাসরি আমাদের কাজে আসলে ফোনে বলে দেয়, অন্য লোক আমাদেরকে বোমা দিয়ে যায়। আবির একজন কনস্টেবলকে বলল, আমার তো মনে হচ্ছে তারা সত্যি কথা বলতেছে। তারপরও তোমরা দেখো ওদের কাছ থেকে আর কোনো তথ্য পাওয়া যায় কিনা। আমি একটু বাইরে যাচ্ছি। জি স্যার, আমি চেষ্টা করে দেখতেছি। প্রথম অভিযানে দুইজন ধরা পড়ল। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেল এই হামলার পেছনে জয়ন্ত গ্রুপ নামে একটি চক্র কাজ করছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে বিস্ফোরক সরবরাহ এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। যখন আবির জয়ন্ত গ্রুপের বিরুদ্ধে অভিযান চালানো প্রস্তুতি নিচ্ছিল, তখন স্থানীয় কিছু প্রভাবশালী নেতা তার কাজে বাধা দিতে শুরু করলো। একজন নেতা আবিরকে ফোন করে বলল, তোমার কাজ ভালো, কিন্তু সব ক্ষেত্রে মাথা গরম করা ঠিক নয়। কিছু বিষয় আছে যা না দেখেই ভালো। আবির শান্ত গলায় বলল, আপনারা যদি আইন অনুযায়ী চলেন
তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য আমাকে থামানো যাবে না। নেতা রেগে গিয়ে বলল। তোমার কথা মনে থাকবে, সময় হলে দেখব। আবির নেতাকে উদ্দেশ্য করে বলল। খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। তাহলে আপনাদের মতো লোকদের ওই গড়াতে যদি না ঢোকাতে পেরেছি, তাহলে আমিও আমার এই ইউনিফর্মটা রেখে দেব। নেতা রেগে গিয়ে আবিরকে বলল। অফিসার, আপনি বেশি উঠেছেন, নিজের জানের ভয় করেন। আবির নেতাকে উদ্দেশ্য করে বলল। যেদিন থেকে এই পোশাকটা পরেছি সেদিন থেকে নিজের জানের ভয় ছেড়ে দিয়েছি, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আবির এটা বলে ফোন কেটে দেয়। এরপর এক রাতে আবির জানতে পারলো জয়ন্ত গ্রুপ একটি গোপন মিটিং করছে। আবির দ্রুত তার দল নিয়ে সেখানে পৌঁছালো। তারা জায়গাটিকে চারপাশ থেকে ঘিরে ফেলল, কিন্তু চক্রটি এত শক্তিশালী ছিল যে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষ চলাকালীন আবির নিজে সামনে থেকে নেতৃত্ব দিল। এই লড়াই তার জীবনের সবচেয়ে কঠিন লড়াইগুলোর একটি ছিল। প্রায় 3 ঘন্টার লড়াই শেষে জয়ন্ত গ্রুপের প্রধান সহ বেশ কয়েকজন ধরা পড়ল। কি বলেছিলাম আপনাদেরকে, এই গড়াতে ঢুকাতে না পারলে চাকরি ছেড়ে দিতাম। 3 দিনের মধ্যে জেল থেকে বেরিয়ে আসবো, তারপর দেখে নেব তোমাকে। অফিসার অফিসার আসুন, আমরা একটা ডিল করে ঠিকঠাক করে নিই সব কিছু। বলুন আপনার কত চাই? 1 কোটি, 2 কোটি, 3 কোটি, কত চাই বলুন? আবির জয়ন্তকে উদ্দেশ্য করে বলল। এই আবিরকে এসব কিছু করে কিনতে পারবি না। তোদের মতো আরও অনেককে আমি আবির জেলে ঢুকিয়েছি, এখন তোদের পালা। তোদেরকে এমন অবস্থা করব যেন বাকিরা জীবন জেলের 4 দেওয়ালের মধ্যে কাটাতে পারিস। ভালো করে বলেছিলাম আপনাকে, আমার কথাটা শুনলেন না, তারপর আপনাকে পস্তাতে হবে। সেটা সময়ের ব্যাপার, সময় দেখা যাবে। এই অভিযানের পর শহরের অপরাধ অনেকটাই কমে গেল। সাধারণ মানুষ স্বস্তি পেল। আবির তাদের জন্য একজন মূর্তিমান নায়ক হয়ে উঠল। অভিযান শেষে একদিন আবির অফিসে বসেছিল। হঠাৎ একজন ব্যক্তি তার সঙ্গে দেখা করতে এলো। লোকটি তার পুরনো কলেজের অধ্যক্ষ। অধ্যক্ষ আবিরের সামনে বসে বলল। তোমার সাফল্যর কথা শুনেছি আবির, কিন্তু আজ আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। সেই দিন তোমাকে অন্যায়ভাবে অপমান করেছিলাম। আবির মৃদু হেসে বলল। স্যার, আপনি আমাকে অপমান করেছিলেন, কিন্তু সেটাই আমাকে বদলে দিয়েছে, তাই আপনাকে ধন্যবাদ জানানো উচিত। আবির বুঝতে পারল সে শুধু একজন পুলিশ অফিসার নয়, বরং দেশের মানুষের জন্য একটি আশার আলো। তার লক্ষ্য এখন পুলিশ কমিশনার হয়ে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানো। জয়ন্ত গ্রুপের বিরুদ্ধে অভিযানের পর আবিরের সাহসিকতার গল্প আরও আলোচনায় এলো। দেশের গণমাধ্যম, রাজনীতিবিদ, এমনকি সাধারণ মানুষও তাকে শ্রদ্ধার চোখে দেখতে শুরু করলো। তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে একটি পুরস্কারের জন্য মনোনীত করলেন। পুরস্কার প্রদানের দিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন। মঞ্চে উঠে মন্ত্রী বললেন। আমাদের দেশে এমন সৎ এবং সাহসী কর্মকর্তার খুব প্রয়োজন। আবির শুধু আমাদের জন্য গর্বের কারণ নয়, বরং নতুন প্রজন্মের জন্য আদর্শ। এই সম্মান পেয়ে আবির আনন্দিত হলো, কিন্তু তার মনে একটাই ভাবনা ছিল। এখানে শেষ নয়, আমি দেশের পুলিশ ব্যবস্থায় এমন পরিবর্তন আনতে চাই যা মানুষ চিরকাল মনে রাখবে। নতুন চ্যালেঞ্জ, ভেতরের শত্রু। পুরস্কার পাওয়ার পর আবিরের ওপর হিংসা এবং ঈর্ষা শুরু হলো। তারই কয়েকজন সহকর্মী তাকে ফাঁসানোর ষড়যন্ত্র শুরু করলো। তারা ভাবলো, আবির যদি আরও উপরে উঠে যায় তাহলে আমাদের দুর্নীতির জায়গা থাকবে না, তাকে থামাতে হবে। একদিন থানার একটি গুরুত্বপূর্ণ ফাইল অদৃশ্য হয়ে গেল। ফাইলটি এমন একটি মামলার ছিল যা আবির নিজে তদারকি করছিল। সহকর্মীদের একজন তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অভিযোগ করলো, আবির নিজে এই ফাইলটি লুকিয়েছে। সে হয়তো কোনো ব্যক্তিগত স্বার্থে এটি ব্যবহার করতে চায়। আবির বিষয়টি জানার পর কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর সে নিজের কাছে বলল, এরা আমাকে থামানোর জন্য যা খুশি করতে পারে, কিন্তু আমি সৎ পথে থাকবো। আবির তাদের উদ্দেশ্য করে বলল, আপনাদের মনে হয় না আপনারা একটু বেশি বাড়াবাড়ি করতেছেন? আপনারা কি আমাকে ফাইল সরাতে দেখেছেন? দেখেননি। যেখানে আইন প্রমাণ ছাড়া কোনো বিষয়ে একটা কথা পর্যন্ত বলে না, সেখানে আপনারা আমার দিকে আঙ্গুল তুলতেছেন। ফাইলের বিষয়ে তদন্ত শুরু হলো। আবির নিজেই এই তদন্ত পরিচালনা করলো। সিসিটিভি ফুটেজ এবং অন্য কিছু তথ্য ব্যবহার করে সে বুঝতে পারলো ফাইলটি চুরি করে থানারই একজন কনস্টেবলকে ডেকে আবির বলল, তুমি কেন এই কাজ করলে? কনস্টেবল কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমাকে বাধ্য করা হয়েছে। যদি না করতাম তাহলে তারা আমার পরিবারকে মেরে ফেলতো।
আবির বুঝতে পারল এই ষড়যন্ত্রের মূল হোতা থানারই একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। ওকে, তোমাকে আর কিছু বলতে হবে না, এখন যা করার আমি নিজেই করব। আবির ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনল, কিন্তু এটি সহজ কাজ ছিল না, কারণ এই কর্মকর্তা ক্ষমতাশালী এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একদিন এক রাজনীতিবিদ আবিরকে ডেকে বলল, তুমি যদি এই অভিযোগ প্রত্যাহার করো তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আমরা তোমাকে আরো বড় পদে বসাতে পারবো। আবির মৃদু হেসে বলল, আমার ভবিষ্যৎ আমি নিজেই তৈরি করব। অন্যায়ের সঙ্গে আপোষ করে আমি বড় হতে চাই না। তোমাকে ভালোভাবে বলতেছি, এখন যদি তুমি আমার কথা কানে না নাও তাহলে আমার তো আর কিছু করার নেই, আমাকে আমার মতো করেই সামলাতে হবে। আবির হেসে বলল, ঠিক আছে, আমিও দেখতে চাই আপনারা কি করতে পারেন, আর আমিও আপনাদেরকে দেখাবো আমি কি করতে পারি। আবিরের এই কথায় রাজনীতিবিদ নেতা চটে যায়। আবির আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। অভিযোগের তদন্ত শুরু হলো। আবির নিজের সততা এবং প্রমাণের জোরে আদালতে নিজের বক্তব্য উপস্থাপন করলো। আদালত ওই কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করলো এবং শাস্তি দিল। আবির অফিসারকে বলল, এমনটা না করলেও পারতেন, আমরা একই ডিপার্টমেন্টে ছিলাম। আপনার এই অসৎ কাজের জন্য এখন দেখেন আপনার কি অবস্থা। এই অসৎ রাস্তা আজ আপনাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। আবিরের কথার পরিবর্তে অফিসার আর কোনো কথা বলতে পারেননি। এখানে বলার মতো আর কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না অফিসার। এই ঘটনার পর আবিরের সাহসিকতা এবং সৎ পথে চলার মনোভাব আরও প্রশংসিত হলো। তার ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিলেন আবিরকে আরও বড় দায়িত্ব দেওয়া হবে। এই সময়ের মধ্যে আবির তার পরিবারকেও সময় দিতে শুরু করলো। মা বাবার সঙ্গে তার সম্পর্ক আগের চেয়ে আরও গভীর হলো। তার ছোট বোন নীলা এখন একজন মেডিকেল কলেজের ছাত্রী। একদিন নীলা বলল, ভাই, তুমি এত ব্যস্ত থাকো যে আমাদের সঙ্গে ঠিকমতো সময় কাটাও না। এবার কি আমাদের নিয়ে কোথাও বেড়াতে যাবে? আবির হাসতে হাসতে বলল, তোমরা যে আমার জীবনের সবচেয়ে বড় শক্তি সেটা জানো তো। ঠিক আছে, আগামী ছুটিতে আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যাব। আবিরের কথায় আবিরের ছোট্ট বোন নীলা অনেক খুশি হয়ে যায়। সে আবিরকে বলতে থাকে, ভাইয়া, আমরা কোথায় বেড়াতে যাব? আবির তার ছোট্ট বোন নীলার দিকে তাকিয়ে বলল, তুমি যেখানে বলবে সেখানে যাব আমরা। আবিরের কঠোর পরিশ্রম এবং সাফল্যের কারণে তাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহরের পুলিশ কমিশনার পদে উন্নীত করা হলো। এটি তার জীবনের সবচেয়ে বড় অর্জন। কমিশনার হওয়ার পর তার প্রথম বক্তব্য আবির বলল, আমি সবসময় এমন একটি পুলিশ ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন দেখেছি যেখানে অন্যায়কারীরা ভীত থাকবে এবং সৎ মানুষ মাথা উঁচু করে চলবে। আজ থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো। আবিরের পুলিশ কমিশনার হিসেবে নিযুক্তি হওয়ার পর তার জন্য একটি নতুন যাত্রা শুরু হলো। পুলিশ মহাপরিদর্শক এবং সরকারের উঁচু পর্যায়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানালেন। দেশের সবচেয়ে বড় শহরের পুলিশ কমিশনার হিসেবে তার দায়িত্ব এখন আরও বড় এবং কঠিন। কিন্তু আবির জানত তিনি যে দায়িত্ব গ্রহণ করেছেন তা শুধুমাত্র তার নিজের জন্য নয়, পুরো দেশের জন্য। এ শহরে অপরাধের পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি এবং আবিরের সামনে তেমনই একটি কঠিন বাস্তবতা ছিল। একদিকে প্রভাবশালী অপরাধী চক্র, অন্যদিকে রাজনীতির নিকৃষ্ট জাল। তবে আবির আত্মবিশ্বাসী ছিল, কারণ সে জানত তার সৎ পথে চলার দৃঢ় সংকল্পই তাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। কমিশনার হিসেবে আবির যখন প্রথম অফিসে বসে তখন তার সামনে এক নতুন চ্যালেঞ্জ ছিল। শহরের প্রতিটি জায়গায় মাফিয়া, চোরাচালান এবং বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় ছিল। কেউ রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতা পেত, আবার কেউ পুলিশের মধ্যে দূষণ ছড়িয়েছিল। অফিসের প্রথম দিনই আবির একটি রিপোর্ট পেয়েছিল যেখানে শহরের এক প্রভাবশালী ব্যবসায়ী, যিনি একই সাথে একাধিক অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, তার বিরুদ্ধে তদন্ত চলছিল। ওই ব্যবসায়ীকে ধরতে গেলে তার সঙ্গে যুক্ত রাজনৈতিক নেতাদের হুমকি আসতে শুরু করলো। আবির সাহেব, শুনলাম আপনার সাহসিকতায় অনেক কাহিনী, কিন্তু এখানে অনেক কমিশনার গিয়েছে, তারা সকলেই আমার পকেটে ছিল। আপনি বরং বাড়াবাড়ি না করে আমার সঙ্গে হাত মিলিয়ে চলেন, এতে করে আপনারও লাভ হবে, আমাদেরও লাভ হবে। অফারটা কিন্তু খারাপ না, এরকম অফার বারবার আসে না। তাই যা সিদ্ধান্ত নেবেন ভেবে চিন্তে নেবেন, যেন আপনার সিদ্ধান্তের কারণে পরবর্তীতে পস্তাতে না হয়। আপনি একজন রাজনৈতিক নেতা, জনগণের সেবক, সেই জায়গা থেকে আপনি কিভাবে জনগণকে ঠকাচ্ছেন? আপনাদের এই অসৎ কাজের জন্য সমাজের আজকে এই করুণ অবস্থা। আমি যেহেতু একবার এখানে এসেছি, আমি আপনাদের সিস্টেম পুরো চেঞ্জ করে দেব।
আর আমার বিষয়ে যেহেতু অনেক কিছু শুনেছেন, তাহলে এটাও তো মনে হয় শুনেছেন এই আবির আগেও আপনাদের মতো রাজনীতিবিদ নেতাদের সম্মুখীন হয়েছিল, কিন্তু কেউই তাকে আটকাতে পারেনি, আপনারাও পারবেন না। অফিসারের বয়স কম, রক্ত গরম, স্বাভাবিক বিষয়, কিন্তু সবখানে পরিস্থিতি তো এরকম নয়। তাই তো বললাম, যা সিদ্ধান্ত নেবেন ভেবে চিন্তে নেবেন, যেন পরবর্তীতে আপনার সিদ্ধান্তের জন্য পস্তাতে না হয়। মানলাম আপনার কথা, পরিস্থিতি সব জায়গায় একরকম নয়, কিন্তু আমি যেখানে যাই সেখানে পরিস্থিতি আমার নিজের মতো করে তৈরি করে নেই। আসি, ভালো থাকবেন। সময় মতো আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সেখান থেকে চলে এসে আবির সিদ্ধান্ত নেয় পুলিশ স্টেশনে সকলকে কিছু কথা বলা জরুরি, তাই সবাইকে একটা সম্মেলনের মাধ্যমে একত্রিত করে। আপনারা জানেন আপনাদেরকে এখানে কেন ডাকা হয়েছে। আমরা যে কেসটা তদন্ত করতেছি সেটা রাজনীতিবিদদের সঙ্গে, বিভিন্ন নেতাদের সঙ্গে জড়িত, তাই আমাদের কাজ করার সময় বিভিন্ন দিক থেকে বিভিন্ন থ্রেট দেবে, কিন্তু আমরা সেগুলোকে প্রশ্রয় না দিয়ে আমরা একত্রিত হয়ে ওদেরকে সামনে নেব। আমার কথা বুঝতে পেরেছেন তো সবাই? সবাই একত্রে। জি স্যার, আমরা সকলে বুঝতে পেরেছি। অফিসে সবাই তার দৃঢ় বক্তব্যে মুগ্ধ হয়েছিল। তার এই এক দৃষ্টিতে অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দৃঢ়তা নতুন সংকল্পের জন্ম দেয়। সুমাইয়ার সাথে প্রথম সাক্ষাৎ। আবিরের দায়িত্বের প্রথম দিনই তার পুরনো জীবন থেকে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। একদিন তার অফিসে একটি প্রভাবশালী সাংবাদিক সুমাইয়া এসে উপস্থিত হলো। সুমাইয়া শহরের সবচেয়ে খ্যাতিমান নিউজ চ্যানেলের রিপোর্টার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে সংবাদ করেন তিনি। তার পেশাগত দক্ষতা এবং সাহসিকতার জন্য সুমাইয়া খুবই পরিচিত। আবির তাকে দেখে কিছুটা অবাক হলো, কারণ এটি তার প্রথম যোগাযোগ এবং তাকে পরিচিত হতে হবে এমনটা সে কখনো ভাবেনি। সুমাইয়া সরাসরি আবিরের কাছে গিয়ে বলল, স্যার, আমি আপনার সঙ্গে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আবির খোলামেলা গলায় বলল, বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সুমাইয়া বলল, আমার কাছে কিছু তথ্য এসেছে যা আপনার প্রশাসনিক কাজে সহায়তা করতে পারে, তবে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। আপনি কি প্রস্তুত? আবির একটু মুচকি হাসল। আমি সবসময় প্রস্তুত। সুমাইয়া আবিরকে প্রশ্ন করলো, আপনি নাকি এখানে নতুন এসে বিভিন্ন রাজনীতিবিদদের নানান অভিযোগ তুলেছেন, সাথে নাকি একজন বিশিষ্ট ব্যবসায়ী রয়েছে। আবির একটু গম্ভীরভাবে উত্তর দিল, দেখুন সুমাইয়া, আমার সাথে ওনাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে ঝামেলা নেই, তাই আমি ওনাদের বিরুদ্ধে শুধু শুধু কোনো অভিযোগ তুলিনি। যে বিষয় নিয়ে ওনাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছি সেটা আপনারা আশা করি খুব শীঘ্রই জানতে পারবেন। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন রাজনীতি নেতারা অসৎ কাজের সঙ্গে জড়িত রয়েছে? আবির বলল, মিস সুমাইয়া, আমি এখন আপনাকে স্পষ্ট ক্লিয়ারলি কোনো কিছুই বলিনি। আমি বলেছি সময় হলে সবই জানতে পারবেন, তাই এখনই আমি কোনো কিছু বলতে পারতেছি না। এইভাবেই তাদের প্রথম সাক্ষাৎ শুরু হয়। সুমাইয়ার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আবির তার পেশাদারিত্বের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল ছিল এবং সঠিকভাবে সব কিছু ব্যাখ্যা করার চেষ্টা করছিল। প্রথম সাক্ষাতের পর সুমাইয়া তার রিপোর্ট তৈরি করতে আবিরের কাছে আরও কিছু সাক্ষাৎ চাইল। আবির কখনো না বলেনি, বরং প্রফেশনাল সম্পর্কের জায়গায় সুমাইয়া এবং আবির একে অপরকে সহায়তা করতে শুরু করলো। সুমাইয়া আবিরের কঠোর পরিশ্রম এবং নৈতিকতা দেখে মুগ্ধ হয়েছিল। তবে সুমাইয়া আবিরের সঙ্গে একটু বেশি সময় কাটানোর কারণে নিজের মনের গভীরে কিছু পরিবর্তন অনুভব করছিল। তাকে দেখে কেউ বুঝতে পারতো না সুমাইয়া একজন সাংবাদিক হয়ে এক পেশাদারী সম্পর্ক বজায় রাখতে চাইছে, অথবা তিনি আবিরের সঙ্গে কিছু ব্যক্তিগত সম্পর্কের সূচনা করতে চাইছেন। এক সপ্তাহ পর আবির একটি নতুন অপরাধমূলক চক্রের বিষয়ে জানতে পারে। শহরের বুকে যে সকল বড় মাফিয়া গোষ্ঠী ছিল তাদের মধ্যে একটি চক্র অবৈধ অস্ত্র ব্যবসা চালাচ্ছিল। এই চক্রের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক নেতাদেরও জড়িত থাকার সম্ভাবনা ছিল। আবির জানতো এই চক্রের মোকাবেলা করতে হলে তাকে প্রথমেই বড় ধরনের অভিযান পরিচালনা করতে হবে, কিন্তু এই অভিযান চালানো তার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের সম্পর্কে আবির জানতো, তারা তাকে কোনোভাবে থামানোর চেষ্টা করতে পারে। তবুও আবির ন্যায়ের পথে থাকতে চেয়েছিল, সে পুরোপুরি সোজা পথে চলতে চেয়েছিল। তাই সে সিদ্ধান্ত নিল এই চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করবে। স্যার, এখানেও রাজনীতিবিদ। আবির কনস্টেবলকে উদ্দেশ্য করে বলল, শোনো, যেখানে অসৎ ব্যবসা হয়, বিভিন্ন ধরনের অবৈধ কাজ পরিচালনা হয়, প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন রাজনীতিবিদের হাত থাকে, হোক সেটা প্রকাশ্যে কিংবা গোপনে।
আমি এ পর্যন্ত যতগুলি অপারেশন করেছি সবগুলোর 100 থেকে 80% অবৈধ কাজেই রাজনীতিবিদদের হাত ছিল। এমনকি তাদেরকে আমি ধরে জেলেও পাঠিয়েছি। এখন সময় এসেছে তাদেরকেও ধরার। সুমাইয়া যখন জানতে পারলো আবির একটি বড় অভিযান পরিচালনা করতে যাচ্ছে, সে নিজেকে আরও যুক্ত করার সিদ্ধান্ত নিল। তাকে সংবাদ সংগ্রহের জন্য তথ্য সংগ্রহ করতে সহায়তা করতে হবে। একদিন সুমাইয়া আবিরকে বলল, আমি আপনাকে সহায়তা করতে চাই আবির। আপনি জানেন, আমি যদি সঠিকভাবে রিপোর্ট করতে পারি তবে এই অপরাধীর বিরুদ্ধে জনমত সৃষ্টি হতে পারে। আবির মুচকি হেসে বলল, আপনি যদি সত্যি সত্যি সহায়তা করতে চান তাহলে আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। আপনি একজন সাংবাদিক আর আমি একজন পুলিশ অফিসার, আমাদের কাজ একেবারেই আলাদা। আপনি যদি পেশাদারিত্বের জায়গায় থাকেন তাহলে আমি আপনাকে সহায়তা করতে পারবো। সুমাইয়া মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি পুরোপুরি প্রস্তুত। আবির তার দলকে একত্রিত করলো এবং অভিযান শুরু করার জন্য পরিকল্পনা তৈরি করলো। তার লক্ষ্য ছিল এই অস্ত্রচক্রকে সমূলে উৎপাটন করা। অভিযানের সময় সুমাইয়া তার দলকে সংবাদ সংগ্রহের জন্য প্রস্তুত করলো, যাতে অভিযান সফল হলে তা দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং জনগণের মধ্যে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে। আবির তার টিম নিয়ে শহরের বুকে এক বিরাট অভিযান শুরু করলো। এই অভিযান ছিল একটি অন্যতম গুরুত্বপূর্ণ অভিযান, কারণ এতে বড় ধরনের মাফিয়া চক্রের সদস্যের গ্রেফতার করা ছিল লক্ষ্য। কিছু প্রভাবশালী ব্যক্তি যাদের নাম যুক্ত ছিল তাদের নিয়ে সুনির্দিষ্ট তথ্য আবির সংগ্রহ করেছে। এই অভিযান একদিকে যেমন কঠিন, তেমনি আবির জানতো তাকে প্রভাবশালী অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পিছপা হবে না। তার টিম প্রস্তুত ছিল এবং তারা সঠিকভাবে অভিযান পরিচালনার জন্য একযোগ কাজ করছিল। আবিরের নির্দেশ ছিল যেন কোনো দোষী ছাড়া না যায় এবং কোনো নির্দোষ মানুষও যেন অভিযুক্ত না হয়। তারা প্রথমে একের পর এক নিরাপত্তা ক্যাম্প এবং অস্ত্রাগারগুলোতে হানা দেয়, যাতে মাফিয়া চক্রের অস্ত্র ব্যবসা থামানো যায়। তবে আবিরের টিম যখন সিটি সেন্টার এলাকায় পৌঁছায়, তারা দেখতে পায় সেখানকার একটি বড় গুদামে কিছু রহস্যজনক কর্মকাণ্ড চলছে। কয়েকজন ব্যক্তিকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল যারা শস্ত্র এবং সন্দেহজনক আচরণ করছে। আবির বুঝতে পারল তারা এটাই খুঁজছিল। গুদামের দিকে এগিয়ে যাওয়ার পথে তাদের টিম কিছু নিরাপত্তা কর্মীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অবশেষে অতিরিক্ত পুলিশ বাহিনী ও সেনা সদস্যের সাহায্যে গুদামের কাছ থেকে অস্ত্রশস্ত্র সহ কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে সুমাইয়া তার সাংবাদিক পেশায় যুক্ত থেকে পরিস্থিতি অনুসরণ করছিল। সুমাইয়ার জন্য এটি বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ সে জানতো যে মাফিয়া চক্রের সদস্যরা এমন কোনো সুযোগ হাতছাড়া করবে না যাতে তারা মিডিয়া থেকে অজানা রয়ে যায়। সুমাইয়া ঠিক সময়ে আবিরকে ফোন করে বলল, এটি শুধু অস্ত্রচক্র নয়, এই গুদাম থেকে অবৈধ মাদকও পাচার হচ্ছে। তুমি জানো এটার পরিণতি কতটা ভয়ানক হতে পারে? আবির অবাক হয়ে বলল, তুমি নিশ্চিত? তুমি যদি সত্যি জানো তাহলে পুরো পরিকল্পনা বদলাতে হবে। এরা আমাদের এই অভিযান ছিনতাই করতে চাইবে, কিছু করতে হবে। সুমাইয়া আবিরকে বলল, হ্যাঁ, আমি নিশ্চিত। আমি এদিকে কিছু তথ্য সংগ্রহ করতে থাকি, আর ওই দিকটা তোমরা দেখে নাও। এই মুহূর্তে সুমাইয়া যথাসম্ভব গোপনে তথ্য সংগ্রহ করতে শুরু করলো। তার সামনে একটি নতুন চ্যালেঞ্জ ছিল, কারণ তাকে গোপনে কাজ করতে হবে এবং অপরাধীদের নজর এড়িয়ে রিপোর্ট করতে হবে। গুদাম থেকে মাদক উদ্ধার হওয়ার পর আবির তার টিমের সামনে নতুন সমস্যার সৃষ্টি করে। গুদামটি ছত্রভঙ্গ করা হয়েছিল এবং সেখান থেকে কিছু গোপন তথ্য বেরিয়ে আসে, যা আবিরের পরিকল্পনাকে আরও স্পষ্ট করে। এর মধ্যে কয়েকটি উচ্চপদস্থ রাজনৈতিক নেতার নাম উঠে আসে, যারা এই মাদক চক্রের সঙ্গে যুক্ত ছিল। আবিরের পরিকল্পনা ছিল এরপরে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সে জানতো যদি সে এই চক্রের বড় মাথাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিত তবে একদিন এরা তাকে শত্রু হিসেবে পরিচিত করতে পারবে। তিনি তার টিমকে জানালেন, আমরা এখন শুধু একটি মাদক চক্রের ধ্বংস করিনি, আমরা শহরের অপরাধী চক্রের মূল স্তম্ভে আঘাত করেছি, কিন্তু এখানে আমাদের আরও অনেক কাজ বাকি। এখন আমাদের সঠিক প্রমাণ ও তথ্য নিয়ে তাদের বিরুদ্ধে ফাইনাল অ্যাকশন নিতে হবে।
যতই অভিযান এগিয়ে যাচ্ছিল ততই আবির আর সুমাইয়ার মধ্যে সম্পর্কের জটিলতা বেড়ে যাচ্ছিল। সুমাইয়া প্রতিনিয়ত আবিরের সঙ্গে কথা বলতো, কিন্তু দুজনের মধ্যে কথাবার্তা গোপনীয় ছিল। তবে তারা একে অপরকে বুঝতে পারছিল। সুমাইয়া যে সংবাদ সংগ্রহ করছিল তাতে আবিরের কাছে একটি অজানা বিষয় পরিষ্কার হচ্ছিল। সুমাইয়া শুধু তার সংবাদে আগ্রহী নয়, বরং তাকে ব্যক্তিগতভাবে সাহায্য করতে চায়। তবে সুমাইয়া তার পেশাদারিত্ব বজায় রেখে সবসময় দূরত্ব রাখার চেষ্টা করেছিল। সে জানতো আবির একজন পুলিশ কমিশনার এবং তার কাজের প্রকৃতি তাকে প্রতিনিয়ত বিপদে ফেলতে পারে। আবিরও এই সম্পর্কটি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছিল। তবে তার প্রথম লক্ষ্য ছিল অপরাধীদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করা। তার মনে একটাই কথা ছিল, পুলিশের কাজ কখনো বন্ধ হয় না। আমার দায়িত্ব প্রথমে দেশ এবং জনগণকে সুরক্ষা দেওয়া। অভিযানের 1 সপ্তাহ পর আবির একটি নতুন তথ্য পেল। সে জানতে পারল যে রাজনৈতিক নেতা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সে মাফিয়া চক্রের একজন বড় মাথা। এই নেতা শুধুমাত্র মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল না, বরং সে শহরের বিভিন্ন জায়গায় অবৈধ জমি দখল ও দুর্নীতি চালাচ্ছিল। আবির সুমাইয়াকে ফোন করে বলল, তুমি যদি জানো তাহলে নিশ্চিত করো, আমাদের হাতে এখন সঠিক তথ্য আসছে। যদি আমরা তাকে ধরতে পারি তাহলে এই অপরাধী চক্রের পতন হবে। সুমাইয়া সাহসিকতার সঙ্গে উত্তর দিল, আমি নিশ্চিত, তবে এটার পরিণতি হবে ভয়ানক। সে আমাদের বিরুদ্ধে খুব বড় কিছু করতে পারে। তবে আবির সিদ্ধান্ত নিল তাকে থামানোর জন্য এই মুহূর্তে আর এক মুহূর্ত বিলম্ব করা যাবে না। আবিরের টিম যখন রাজনৈতিক নেতার বাসভবনের দিকে এগিয়ে যায়, তারা জানতো এখানেও বড় ধরনের সংঘর্ষ হতে পারে। কিন্তু আবিরের ইচ্ছা ছিল এরা যতই শক্তিশালী হোক, আমাদের তাদের থামাতে হবে। আবির নেতার বাসায় ঢুকে নেতাকে বলল, চলুন আপনার শ্বশুর বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আবির নেতাকে উদ্দেশ্য করে বলল, আপনার এরকম সস্তার ডায়লগ পকেটে ভরে রাখুন, সামনে কাজে আসবে। এখন কথা না বলে চলুন আমাদের সঙ্গে। অবশেষে আবির এবং তার টিম রাজনৈতিক নেতার বাড়ি ঘেরাও করে এবং সেখান থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই গ্রেফতারি অভিযানের মাধ্যমে মাফিয়া চক্রের মাথা এবং তার সহযোগীরা সবাই গ্রেফতার হয়ে যায়। এ ঘটনা পর সারা শহর জুড়ে আবিরের সাহসিকতার প্রশংসা হতে থাকে। সুমাইয়া তার রিপোর্ট পুরো পরিস্থিতি তুলে ধরল এবং দেশের জনগণ আবিরের প্রতি আরও শ্রদ্ধাশীল হয়ে ওঠে। আবিরের অভিযান সফলতার সাথে শেষ হয়েছে। রাজনৈতিক নেতা এবং তার সহযোগী অপরাধী চক্রের সদস্যরা গ্রেপ্তার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এই সফলতার ফলে আবিরকে পুরো শহরের একজন আদর্শ পুলিশ কমিশনার হিসেবে গ্রহণ করা হয়েছে। তার কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি তাকে শীর্ষে পৌঁছাতে সাহায্য করেছে। তবে আবির জানতো অপরাধী চক্রের পতন কোনো শেষ নয়। শহরের অপরাধীরাও থেমে থাকার পাত্র নয়। তাদের অনেকেই কারাগারে থাকলেও তাদের অনেকে শাখা শহরের বিভিন্ন অংশে সক্রিয় ছিল। তাই আবিরের কাজ ছিল এই শাখাগুলোকে সমূলে ধ্বংস করা, যাতে পরবর্তী সময়ে এই ধরনের অপরাধ না হয়। একদিন আবির তার টিমকে ডাকলো। আমরা প্রথম পর্বে সফল হলেও আমাদের এই কাজ শেষ হয়ে যায়নি। অপরাধী চক্রের অনেক শাখা এখনও সক্রিয়, আমাদের আরও সতর্ক থাকতে হবে। টিমের সদস্যরা একে একে তাদের মতামত ব্যক্ত করলো। কেউ বলল, তবে আমরা অনেক বড় ধাক্কা দিয়েছি। মাফিয়া রাজনৈতিক নেতাদের ধরার পর এক সময় তাদের অবস্থান দুর্বল হয়ে যাবে। আবির একে একে সকলকে বিশ্লেষণ করতে বলল, এই শহরের বড় শত্রুদের মুখোশ উন্মোচন করতে হবে। প্রতিটি ধাপে আমাদের আরও সতর্ক এবং সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। আরেকজন বলল, জি স্যার, অবশ্যই। আপনি আসার পর থেকে আমাদের কোনো নেতাদের কথা শুনে চলতে হয়নি। আপনি আমাদের শক্তি, আপনি আমাদের ভরসা। আমরা সবসময় আপনার পাশে রয়েছি। সুমাইয়া তার সাংবাদিক জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবে আবিরের সাথে কাজ করতে গিয়েও তার কিছু অভিজ্ঞতা সংগ্রহ করেছে। তিনি জানতেন যে অপরাধীদের বিরুদ্ধে যে অভিযান চলছে তার মধ্যে অনেক কিছু প্রভাবশালী মানুষের সাথে জড়িত। সুমাইয়া বিশ্বাস করত সংবাদ মাধ্যমের শক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের মধ্যে অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা সম্ভব। অভিযান শেষ হওয়ার পর সুমাইয়া আবিরকে একদিন ফোন করে বলল, তোমার কঠোর পরিশ্রম সত্যি প্রশংসনীয় আবির, কিন্তু এখন আমার কাজ হলো এই সফলতার গল্প সবাইকে জানানো। জনগণকে বুঝতে হবে তোমার টিমের কাজ কেমন। আবির মুচকি হেসে বলল, তুমি যা করছো তা গুরুত্বপূর্ণ। মিডিয়ার শক্তি মানুষের চিন্তা ও মনোভাব পরিবর্তন করতে সাহায্য করতে পারে।
তবে এই মুহূর্তে আমাদের আরও কাজ আছে সুমাইয়া। সুমাইয়া বলল, তাহলে আমি কিছু রিপোর্টের জন্য তথ্য সংগ্রহ করব, কিন্তু মনে রেখো, যদি কখনো কোনো ভয়ানক পরিস্থিতি তৈরি হয় আমি তোমার পাশে থাকব। আর তুমি জানো আমি কখনো পিছু হাঁটবো না। আবির কিছুটা চুপ থাকলো। সুমাইয়ার কথা শুনে সে বুঝতে পারলো এই সম্পর্ক শুধু পেশাদারি নয়, এর মধ্যে কিছু ব্যক্তিগত অনুভূতিও রয়েছে। তবে সে নিজে এক পেশাদার হিসেবে কখনো ব্যক্তিগত সম্পর্কের মধ্যে জড়াতে চাইছিল না। তার সামনে যে কাজগুলো ছিল তা খুবই গুরুত্বপূর্ণ। সুমাইয়া আবার বলে উঠল, আবির, আজকে কি একটু দেখা করতে পারবে? আবির বলল, হ্যাঁ, করতে পারবো। কখনো? বিকেলের দিকে? বিকেলের দিকে তো সম্ভব নয়, আমি এখন ফ্রি ছিলাম। সুমাইয়া আবারও বলে উঠল, আচ্ছা, এখন কোথায় আছো? লোকেশন বলো, আমি আসতেছি। আবির তার লোকেশন বলল। সুমাইয়া বলল, ওকে, আমি তোমার কাছাকাছি আছি, একটু ওয়েট করো, আমার আসতে সময় লাগবে না। এটা বলে সুমাইয়া ফোন কেটে দেয়। বেশ কিছুক্ষণ পর সুমাইয়া আবিরের দেয়া ঠিকানায় চলে আসে। এসে দেখে আবির একটা চেয়ারে বসে আছে, অপর পাশের চেয়ার খালি পড়ে আছে। সুমাইয়া গিয়ে খালি চেয়ারটাতে বসে পড়ল। সরি, আসতে একটু লেট হয়ে গিয়েছে, অনেক জ্যাম ছিল তো রাস্তায়। আবির সুমাইয়াকে প্রশ্ন করলো, সমস্যা নেই, রাস্তাঘাটে চলতে গেলে একটু একটু লেট হবে, এটা কোনো প্রবলেম না। তুমি আমাকে কিসের জন্য আসতে বলেছিলে? কোনো জরুরি বিষয়? সুমাইয়া একটু ইতস্তত বোধ করলো। তারপর আবিরকে বলল, দেখো আবির, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেই দিনই আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু আমি নিজেকে ততটা গুরুত্ব দেইনি। কিন্তু তোমাকে ভুলেও থাকতে পারছিলাম না। তোমাকে সাহায্য করা, তোমার সঙ্গে দেখা করা, সব কিছু ছিল তোমার পাশে থাকার জন্য। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি না তুমি আমার কথাটা কিভাবে নিচ্ছ। বেশ কিছুক্ষণ সময় দুজনেই চুপ করে থাকে। একটু পর আবির বলে উঠল, দেখো সুমাইয়া, আমি কিন্তু খুবই সাধারণ একটা ছেলে। আমার ফ্যামিলি গ্রামে থাকে, আমিও গ্রামের ছেলে। তোমাদের মতো শহরের আধুনিকতা নেই আমাদের মধ্যে। আমি সহজ সরল একটা ছেলে, আমার সাথে থাকতে পারবে? সুমাইয়া আবিরকে বলল, তুমি শুধু আমার পাশে থেকো, বাকিটা আমি দেখে নিব। আমি সব সময় তোমার সঙ্গে থাকবো, যে কোনো পরিস্থিতি আসুক না কেন সামনে। আবিরের টিম যখন শহরের অন্যান্য অপরাধী চক্রের বিরুদ্ধে কাজ শুরু করছিল, তখন নতুন এক শত্রু আবিরের পথে এসেছিল। শহরের এক প্রভাবশালী ব্যবসায়ী, যিনি কিছুদিন আগে একটি বৈধ ব্যবসা প্রতিষ্ঠানে নথিভুক্ত হন, সে আসলে তার ব্যবসার আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। তার এই অপরাধী কর্মকাণ্ডের শিকড় এত গভীর ছিল যে আবির এবং তার টিমের জন্য তাকে দমন করা ছিল অনেক কঠিন। আবির যখন শুনল, তখন সে নিজের দলের সদস্যদের সঙ্গে আলোচনা করলো। এবার আমাদের মুখোমুখি হতে হবে শহরের এক বড় শত্রুর। এই ব্যবসায়ী শুধু একা নয়, তার সাথে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। আমাদের একঝুঁকভাবে কাজ করতে হবে, নয়তো তাদের পরিকল্পনা সফল হতে পারে। এই অভিযানে অংশ নিতে সুমাইয়াও প্রস্তুত ছিল। আমিও তোমাদের সঙ্গে আছি। আমি যদি কিছু তথ্য সংগ্রহ করতে পারি সেটা আমাদের সাহায্য করবে। আবির এক মুহূর্তের জন্য ভাবলো, তবে সুমাইয়াকে আবারও তার পেশাদারিত্বের সীমা বুঝিয়ে দিল। তুমি নিজে কাজ করো সুমাইয়া, আমাদের অভিযান যাতে সফল হয় তার জন্য তোমার সহায়তা দরকার পড়তে পারে। তবে তোমার নিরাপত্তার দিকে খেয়াল রাখবে। অভিযান শুরু। আবিরের টিম এখন একটি বড় এবং আরও রহস্যময় অভিযানে নেমেছে। তারা জানতো এই অভিযানে বেশ কিছু বড় বিপদ অপেক্ষা করছে। প্রথমে তারা ব্যবসায়ীর অফিসে হানা দিল। অফিসের ভেতরে ঢুকে তারা কিছু গোপন তথ্য পেল, যেখানে কিছু দুর্নীতি এবং অবৈধ লেনদেনের প্রমাণ ছিল। আবির এবং তার টিম এই তথ্য নিয়ে খুব দ্রুত পদক্ষেপ নেয়। তারা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এবং খুব তাড়াতাড়ি সেখানকার বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। কিন্তু অভিযানের মাঝপথে আবির কিছুটা অস্বস্তি অনুভব করছিল। সে জানতো অনেক প্রভাবশালী নেতা তাদের পথে আসবে। অভিযানের পর সুমাইয়া আবিরকে ফোন করে বলল, এবার তোমাদের অভিযান সত্যি বড় এক সফলতা পেয়েছে। তবে আমাকে একটা প্রশ্ন করতে দাও, তোমার এসব অভিযান কি কখনো শেষ হবে? কোথাও এক জায়গা থামবে? আবির একটু চুপ থেকে উত্তর দিল, কখনো থামবে না সুমাইয়া। যতদিন মানুষ অপরাধ করবে ততদিন আমাদের কাজ থাকবে। আবিরের নতুন সিদ্ধান্ত। আবিরের মাথায় এখন একটি নতুন পরিকল্পনা এসেছিল। সিটি এক্সপ্রেস নামে একটি বড় বহুজাতিক কোম্পানি, যেটি শহরের এক অন্যতম বড় প্রকল্পে কাজ করছে।
তার পিছনে কিছু অস্বচ্ছ দুর্নীতির খবর পায়। এই কোম্পানির কিছু উচ্চপদস্থ কর্মকর্তা অবৈধভাবে মুনাফা কমানোর জন্য কাজ করছিলেন। আবির জানতো এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এদিকে সুমাইয়া তার নিজস্ব অনুসন্ধান চালিয়ে আবিরকে কিছু গোপন তথ্য সরবরাহ করল, যা আবিরের সন্দেহকে আরও শক্তিশালী করে। সে বুঝতে পারল এই তথ্যগুলো মাফিয়া চক্রের আরও গভীরে লুকানো গোপন দুনিয়ার দরজা খুলতে পারে। তবে আবির জানতো এই অভিযানে কিছু অতিরিক্ত জটিলতা আসবে। এই ধরনের শক্তিশালী এবং প্রভাবশালী কোম্পানির বিরুদ্ধে কাজ করা মোটেও সহজ হবে না। সে মনে মনে প্রস্তুতি নিল, এখানে কোনো ভুল করা যাবে না, আমাদের শুধু সত্যের পথে চলতে হবে। আবিরের প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত সতর্ক এবং চিন্তাভাবনা করে। তার সামনেই দুনিয়া বদলাতে শুরু করেছিল। অপরাধী চক্রের যে শক্তিশালী শিকড় ছিল তা ধ্বংস হয়ে গেছে, কিন্তু শহরের গোপন অন্ধকার দিকগুলো এখনও সুরক্ষিত ছিল। আবির জানতো এই পর্যন্ত যতটুকু শত্রুকে পরাস্ত করেছে তাদের মধ্যে কিছু ছিল যাদের সম্পর্কে তিনি অল্প কিছু জানতেন। এসব অপরাধী একে অপরের সাথে যুক্ত ছিল। তাদের সবার একমাত্র লক্ষ্য ছিল শহরের প্রতিটি রাজনৈতিক এবং ব্যবসায়িক লেনদেনে নিজেদের স্থান তৈরি করা। আবিরের মনে হচ্ছিল এসব শত্রুদের পরাস্ত না করলে তার অভিযান শেষ হবে না। যেহেতু তোর সামনে চ্যালেঞ্জ ছিল, সে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করছিল। শুধু শহরের বড় দুর্নীতির বিরুদ্ধে নয়, বরং সব ধরনের অপরাধকে একে একে নিঃশেষ করতে হবে। কিন্তু এমন কিছু লোক ছিল যারা তাকে মনে করিয়ে দিচ্ছিল তার প্রাক্তন জীবন এবং বর্তমান জীবন এক নয়। তার এখন কাজের পরিধি এতটাই বিস্তৃত হয়ে গেছে যে তা তার ব্যক্তিগত জীবনকে অনেকটাই চাপের মধ্যে ফেলেছে। সুমাইয়া আবিরের পাশেই ছিল, একদম নীরবভাবে, কখনো সাংবাদিক হিসেবে, কখনো আবার বন্ধু হিসেবে। সে সব সময় তার পাশে দাঁড়িয়েছে। তবে সুমাইয়া অনেক দিন ধরে বুঝতে পেরেছিল আবির তার মনের ভেতরে একা। তার জীবনে কোনো তেমন বন্ধু বা সহায়ক ছিল না। তার পরিবার হয়তো তার পাশে ছিল, কিন্তু সে আসলেই তার ব্যক্তিগত দুঃখগুলো কাউকে শেয়ার করতে পারতো না। একদিন সুমাইয়া সরাসরি আবিরকে বলল, তুমি জানো তোমার এই কঠোর পরিশ্রম তোমার জীবনকে একদম একান্ত করে ফেলেছে। কিন্তু তুমি জানো মানুষ একা চলতে পারে না আবির। তোমার জীবনেও কিছু মানুষ থাকতে হবে যারা তোমার পাশে দাঁড়াবে। আবির কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কাজই এমন সুমাইয়া, আমি জানি যখন অপরাধীরা আমার সামনে দাঁড়াবে তখন তাদের বিরুদ্ধে আমাকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এসব একেবারে সহজ নয়, তাও আমি জানি যদি আমি থেমে যাই তাদের শাসন আরও বেড়ে যাবে। সুমাইয়া কিছুটা হতাশ হয়ে বলল, তুমি কখনো চিন্তা করেছো কি এভাবে একা থাকতে কতটা কষ্টকর হতে পারে? আবির মাথা নেড়ে বলল, অবশ্যই, কিন্তু কখনো এমন কিছু মনে হয় না। আমার একমাত্র লক্ষ্য হচ্ছে এই শহরের নিরাপত্তা নিশ্চিত করা। তবে সুমাইয়া তার চোখের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এভাবে একা চলতে থাকা কি আদৌ সঠিক হবে? আমরা দুজন কি একসাথে থাকতে পারি না? আবির সুমাইয়াকে বলল, দেখো সুমাইয়া, আমাকে আরও কিছুদিন সময় দিতে হবে। আমি এখনই বিয়ে নিয়ে ভাবতেছি না। আমার জায়গাটা আর একটু শক্ত করে নিই, তারপর না হয় বিয়ের চিন্তা করব। এখনও আমার পরিবারকে জানানো হয়নি তোমার ব্যাপারে। আমার পরিবার তোমাকে মানবে, কিন্তু আমারও তো একটা দায়িত্ব আছে তাদের প্রতি। তারা আমাকে বড় করেছে, তাদের সবার স্বপ্ন পূরণ করে তারপর আমি না হয় আমার জন্য চিন্তা করব। সুমাইয়া আবিরকে বলে, সমস্যা নেই আবির, তোমার যতদিন সময় লাগবে ততদিন নাও। আমি আর তোমাকে প্রেশার দিব না। আবিরের টিম যখন শহরের পরবর্তী শত্রুদের বিরুদ্ধে তদন্ত শুরু করে তখন নতুন এক শত্রু আবিরের পথে আসে। শহরের সবচেয়ে বড় নির্মাণ কোম্পানির মালিক মেহেদি, যিনি শুধু প্রভাবশালী ছিল না বরং তার ব্যবসার পেছনে ছিল অবৈধ কার্যকর্মের জগৎ। আবির জানতো এই মেহেদি একেবারে নতুন ধরনের শত্রু। তার গতিপথ আগের সব অপরাধীদের থেকে আলাদা, কারণ সে সব কিছু পরিষ্কারভাবে চলতে দেয়, কিন্তু তার সকল কাজে অন্ধকার দিক রয়েছে। আবির দ্রুত তার টিমের সদস্যদের এই নতুন শত্রু সম্পর্কে জানালো। এখন আমাদের কাজ হলো মেহেদি এবং তার সহযোগীদের তথ্য সংগ্রহ করা। তবে তার কাজকর্ম নিয়ে আরও তদন্ত করতে হবে, কারণ এটা শুধু ব্যবসা নয়, এর পেছনে অন্য কিছু রয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে তার কাজগুলো একেবারে পরিষ্কার নয়। তাদের প্রথম পদক্ষেপ ছিল মেহেদির ব্যবসার অন্তর্ভুক্ত কিছু প্রতিষ্ঠানে গোপন তদন্ত করা। কিছু সপ্তাহ পরে তারা আবিষ্কার করল যে মেহেদি একটি আন্তর্জাতিক কোম্পানির পণ্য পাচার করছিল এবং তার এই চক্রটি অনেক বড়। এদিকে সুমাইয়া সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিল, যা আবিরকে সহায়তা করল। মেহেদির কর্মকাণ্ড সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়ার পর আবির তার টিমের সদস্যদের সঙ্গে বসে আলোচনা করল।
মেহেদি শুধু ব্যবসা চালাচ্ছে না, তার হাতে এমন অনেক তথ্য এবং সামগ্রী রয়েছে যেগুলো আমাদের হাতে আসলে পুরো শহরের অপরাধী চক্র ভেঙে যাবে। এখন আমাদের সঠিক সময়ে আক্রমণ করতে হবে। এই সময় সুমাইয়া আবিরের কাছে একটি অত্যন্ত গোপন তথ্য নিয়ে আসলো। আমি নিশ্চিত মেহেদির ব্যবসায়িক উপকরণ এবং কিছু যোগাযোগের মাধ্যমে আমি একটা নতুন চক্রের সন্ধান পেয়েছি। তারা আন্তর্জাতিক মাদক পাচার করেছে এবং এইসব কাজের সঙ্গে অনেক সরকারি কর্মকর্তাও যুক্ত রয়েছে। আবির অবাক হয়ে বলল, তাহলে আমাদের এখানে আরও বড় ষড়যন্ত্র রয়েছে। আমাদের সব কিছু প্রমাণ করার জন্য সময় প্রয়োজন। সুমাইয়া আবিরকে বলল, কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নেই। আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে এবং খুব সতর্কতার সহিত করতে হবে। আবির এবং তার টিম এখন মেহেদির বিরুদ্ধে অভিযানে নেমে পড়েছে। তবে এই অভিযান ছিল একেবারে আলাদা, কারণ তাদের সামনে এত বড় একটি দুর্নীতির চক্র ছিল যাদের বিরুদ্ধে সরাসরি লড়াই করা খুবই কঠিন। আবির খুব সতর্ক হয়ে পরিকল্পনা করতে শুরু করলো। আমাদের প্রতিটি পদক্ষেপ নির্দিষ্ট হতে হবে। আমাদের অভিযান যত গোপন থাকবে তত ভালো। এদিকে সুমাইয়া নিজের রিপোর্ট তৈরির জন্য তথ্য সংগ্রহ করতে ব্যস্ত ছিল। সে জানতো এই অভিযানে সংবাদ মাধ্যমের গুরুত্ব অনেক বেশি, কারণ সঠিক সময়ে প্রকাশিত তথ্য জনগণকে সচেতন করবে এবং তাদের সমর্থন লাভ করবে। আক্রমণের শুরু। একদিন সন্ধ্যায় আবির তার টিম নিয়ে মেহেদির প্রতিষ্ঠানের দিকে রওনা হলো। তাদের লক্ষ্য ছিল গোপন ডকুমেন্ট উদ্ধার করা এবং এই চক্রের মূল সদস্যদের গ্রেপ্তার করা। তবে পরিস্থিতি অনেকটা জটিল হয়ে গেছে যখন তারা মেহেদির প্রধান অফিসে পৌঁছালো। ওখানে গিয়ে তারা দেখতে পেল মেহেদির কিছু নিরাপত্তা কর্মী আগের থেকে প্রস্তুত ছিল। তারা বুঝতে পারল মেহেদি তাদের লক্ষ্য করেছে। তখন আবির নির্দেশ দিল, আমরা সরাসরি আক্রমণ করব। তাদের প্রতিরোধ করার সুযোগ না দিলে আমরা সরাসরি পদক্ষেপ নেব। তাদের আক্রমণ শুরু হয়ে গেল। অবশেষে তারা মেহেদির অফিসের গোপন কক্ষে পৌঁছালো এবং সেখানে তারা অবৈধ নথি এবং কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস উদ্ধার করল। মেহেদির পতন। মেহেদি এবং তার সহযোগী গ্রেপ্তার হওয়ার পর আবির তার টিমের সঙ্গে পুরো বিষয়টি পর্যালোচনা করল। এটা শুধু একটি চক্র নয়, বরং পুরো শহরের অস্তিত্বের জন্য মারাত্মক বিপদ ছিল। আমরা তাদের ধরতে পেরেছি, কিন্তু আমাদের আরও সতর্ক থাকতে হবে। সুমাইয়া এসে বলল, তোমরা যেটা করেছো তা শুধু শহরের নিরাপত্তা নয়, বরং দেশের শান্তি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আবির মুচকি হেসে বলল, এই কাজ কখনো শেষ হয় না। যতদিন অপরাধীরা থাকবে ততদিন আমাদের কাজও চলবে। তবে আমাদের একে একে তাদেরকে সব কিছু ধ্বংস করতে হবে। এভাবেই আবির তার কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি দিয়ে শহরের নিরাপত্তা নিশ্চিত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। মেহেদি এবং তার অপরাধী চক্রকে পরাজিত করার পর আবির এবং তার টিম একটি নতুন সমস্যার সম্মুখীন হয়। শহরের অন্ধকার জগতের একাধিক শক্তিশালী ব্যক্তি ছিল যারা এখন পর্যন্ত তাদের দৃষ্টির বাইরে ছিল। মেহেদি গ্রেপ্তার হওয়ায় তাদের শত্রুদের গোপন কার্যক্রমে ফাঁস হয়ে যায়। এমনকি এই মুহূর্তে শহরের অন্যতম বড় শত্রু, একজন নামকরা ব্যবসায়ী এবং রাজনীতিবিদ সোহেল চৌধুরী আবিরের সামনে এসে হাজির হয়। সোহেল চৌধুরী, যে কিনা একসময় একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিল, সে এখন একটি বিশাল ব্যবসায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছে। তার প্রতিটি পদক্ষেপ ছিল সাবধানী এবং তার চক্রও ছিল অত্যন্ত সুরক্ষিত। আবির জানতো এই ব্যক্তি শুধু একেবারে অপরাধী নয়, বরং তার প্রভাব এতটাই বিস্তৃত যে সে কোনো প্রমাণ ছাড়াই শহরের শান্তি এবং আইনের পরিপন্থী কাজ করতে পারে। সোহেল চৌধুরী সম্পর্কে তথ্য। সুমাইয়া, যিনি এখন আবিরের সবচেয়ে বড় সহায়ক, তার সাংবাদিক দক্ষতা কাজে লাগিয়ে সোহেল চৌধুরীর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে শুরু করলো। সোহেল চৌধুরীর ব্যবসার পুরোপুরি বৈধ না হওয়া এবং তার আন্ডারগ্রাউন্ড কার্যকলাপের বিষয়ে কিছু সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। এই ব্যক্তি শহরের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবকে নিজের দখলে রেখেছে। তার কোম্পানির নামে অনেক শেল কোম্পানি রয়েছে যেগুলো মাদক পাচার এবং অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। আবির তথ্যগুলো পর্যালোচনা করে বলল, এটা সহজ নয়। সোহেল চৌধুরী তার প্রভাব দিয়ে সবাইকে তার পক্ষে টানতে পারে। আমাদের এবার আরও গোপন তদন্ত করতে হবে। আমাদের কাছে যে তথ্য রয়েছে তার সঠিক সময় ব্যবহার করতে হবে। যদি আমরা এই ব্যক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই তাহলে শহরের আইন ও শৃঙ্খলা পুরোপুরি বিপন্ন হয়ে যাবে। গুপ্তচর বৃত্তি।
আবির আর সুমাইয়া উভয়ই শত্রুর তথ্য সংগ্রহের জন্য তাদের সব ধরনের গুপ্তচর বৃত্তি চালাতে শুরু করলো। আবির সোজা টিমের সদস্যদের দিয়ে সোহেল চৌধুরীর ব্যবসা এবং তার সঙ্গীদের ওপর নজর রাখলো। সুমাইয়া, যা তার পেশাদারি কাজে অংশ ছিল, চৌধুরীর ব্যবসায়িক চক্রের অন্ধকার দিকগুলো বের করার জন্য শহরের বিভিন্ন স্তরে তথ্য সংগ্রহ করতে শুরু করলো। দুজনেই দ্রুত বুঝতে পারল সোহেল চৌধুরী শুধু নিজের স্বার্থ হাসিল করার জন্য নয়, বরং সে আরও অনেক বড় অপরাধী চক্রের সঙ্গে জড়িত। সোহেল চৌধুরী একটি গোপন সেনাবাহিনীও তৈরি করেছে, যাদের কাছে সুনির্দিষ্ট নির্দেশনা ছিল কোনো পরিস্থিতিতেই তার বিরুদ্ধে কাজ না করা। আবিরের কঠোর সিদ্ধান্ত। এই পরিস্থিতি দেখে আবির একটি কঠিন সিদ্ধান্ত নিল। সোহেল চৌধুরীর ব্যাপারে তারা এখনও পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছে তা কেবল তার ক্ষমতার পরিধি ও প্রভাবের কিছু অংশ মাত্র। তবে সঠিক সময় সোহেল চৌধুরীকে ধরা গেলে শহরের নিরাপত্তা অনেকাংশে বাড়ানো সম্ভব হবে। কিন্তু ততদিনে তার প্রভাব এতটাই বেড়ে গেছে যে তিনি শহরের প্রত্যেকের মধ্যে ভয় ঢেলে দিতে সক্ষম। আবির দ্রুত সুমাইয়াকে তার পরিকল্পনা জানিয়ে বলল, আমাদের টিমে একজন বিশেষ সদস্য দরকার, যিনি চৌধুরীর সঙ্গীদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করতে পারবে। এই মুহূর্তে আমাদের প্রথম কাজ হবে তার আশেপাশের লোকজনের মধ্যে গোপনভাবে ছিদ্র তৈরি করা। একমাত্র তখনই আমরা তার অপরাধের প্রমাণ পেতে পারি। সুমাইয়া মাথা নেড়ে বলল, তবে সাবধানে থাকতে হবে। সোহেল চৌধুরী যতটা পরিশীলিত ততটাই ভয়ঙ্কর। তোমার নিরাপত্তা আর টিমের নিরাপত্তার আগে নিশ্চিত করতে হবে। আবির সুমাইয়াকে বলল, ঠিক আছে সুমাইয়া, আমি নিজের দিকে খেয়াল রাখবো, তুমিও নিজের প্রতি খেয়াল রেখো। সুমাইয়া আবিরের দিকে তাকিয়ে বলল, আবির, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার জন্য হলো নিজের প্রতি খেয়াল রাখবে। কোনো রকম বাজে পরিস্থিতিতে পড়লে আমাকে কল করবে, মনে থাকবে তো? আবির সুমাইয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে সুমাইয়াকে বলল, সুমাইয়া, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে, আমরা সেটা কখনো পাল্টাতে পারবো না। এক রাতে আবির তার টিমের সদস্যদের নিয়ে সোহেল চৌধুরীর একটি গুরুত্বপূর্ণ বসা সামাজিক অনুষ্ঠানে ইনফিলট্রেট করার জন্য প্রস্তুত ছিল। এই সময় সুমাইয়া একটি বিশেষ কভার স্টোরি নিয়ে এসেছিল, যা তাকে সোহেল চৌধুরীর ব্যবসায়িক অনুষ্ঠানে প্রবেশের সুযোগ দেবে। আবির, সুমাইয়া এবং তার টিম সদস্যরা গোপনভাবে তাদের কাজ শুরু করে দিল। বসা সামাজিক অনুষ্ঠানে প্রবেশ করার পর তারা অবাক হয়ে দেখে সোহেল চৌধুরী শুধু ব্যবসায়ী নয়, তার সাম্রাজ্য এক প্রকার রাজনৈতিক এবং বৈদেশিক শক্তির প্রভাবেও মেনে চলে। এত বড় একটি বসা ছিল যেখানে শহরের প্রভাবশালী মানুষদের পাশাপাশি অপরাধী চক্রের সদস্যরাও উপস্থিত ছিল। এটা বুঝতে পেরেছি। আবির, সোহেল চৌধুরী শুধু রাজনৈতিক নেতা নয়, তার কাজকর্মের সঙ্গে আন্তর্জাতিক অপরাধী চক্র জড়িত। সুমাইয়া বলল, আমরা যদি এখন কোনো পদক্ষেপ নিই তাহলে শহরে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়বে। আবির একটি গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক সুমাইয়া, তবে আমাদের এখন অতি যত্ন সহকারে এগোতে হবে। যে কোনো ভুল পদক্ষেপ পুরো প্ল্যানকে নষ্ট করে দিতে পারে। তবে আমরা জানি সঠিক সময় আসলে সোহেলকে থামাতে আমাদের কিছু বড় পদক্ষেপ নিতে হবে। সোহেল চৌধুরীর পরিকল্পনা ফাঁস। বসা সামাজিক অনুষ্ঠানের মধ্যে আবির এবং তার টিম কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়। সোহেল চৌধুরী একটি গোপন বৈঠক আয়োজন করতে যাচ্ছিল, যেখানে তাকে বিদেশি অপরাধী চক্রের সঙ্গে বৈদেশিক অর্থনৈতিক চুক্তি করতে হবে। এই তথ্যটি আবিরের কাছে অমূল্য, কারণ এর মাধ্যমে তারা সোহেল চৌধুরী এবং তার সহযোগীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে সক্ষম হতো। আবির তার টিমের সদস্যদের নির্দেশ দেয়, এটা আমাদের জন্য সেরা সুযোগ হতে পারে। এখন আমাদের দ্রুত পরিকল্পনা করতে হবে। এই বৈঠকটি ধরার মাধ্যমে আমরা শুধু সোহেল চৌধুরীকে নয়, তার সমস্ত সহযোগীকে ধরতে পারবো। সুমাইয়া সাহসী ভূমিকা। এদিকে সুমাইয়া আবিরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়। তুমি জানো, সোহেল চৌধুরী একেবারে নিখুঁতভাবে নিজের কাজগুলো পরিচালনা করে। আমাদের এই অপারেশন নিয়ে সঠিক সময়ে কাজ করতে হবে। আমি তোমার পাশে আছি আবির, তোমার কোনো ভুল সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না। আবির সুমাইয়াকে ধন্যবাদ জানায় এবং নির্ধারিত সময় অনুযায়ী তাদের পরবর্তী পদক্ষেপ নেয়। তারা গোপন বৈঠকের আয়োজনের সময় ঠিক করে এবং একে একে সোহেল চৌধুরী এবং তার সহযোগীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। অভিযানের সূচনা। অবশেষে আবিরের টিম সোহেল চৌধুরীর গোপন বৈঠকে ঢুকতে সক্ষম হয় এবং সেই বৈঠক থেকে সমস্ত তথ্য উদ্ধার করে। সোহেল চৌধুরী এবং তার সহযোগীরা মাদক পাচার, অবৈধ অস্ত্র পাচার এবং মানব পাচারের মতো কার্যক্রমে জড়িত ছিল। এসব প্রমাণ নিয়ে তারা পুলিশের সামনে তাদের অভিযান চালায়।
সোহেল চৌধুরী গ্রেপ্তার হয়ে যায় এবং তার অপরাধী চক্রও ভেঙে পড়ে। আবির আবারও শহরের শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়। আবিরের সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করার পর শহর কিছুটা শান্ত হলেও সে জানতো এর শেষ নয়। সোহেল চৌধুরী ছিল একটি বড় চক্রের অংশ এবং তার ক্রিয় ছিল। আবির তার টিমকে নিয়ে গোপনে নতুন পরিকল্পনা তৈরি করতে শুরু করে, কারণ সে জানতো শত্রুরা এখন আরও সক্রিয় হবে। এখন আমাদের আরও সতর্ক থাকতে হবে। আবির বলল, সোহেল চৌধুরী আর তার সহযোগীরা আমাদের হাতে ধরা পড়েছে, কিন্তু তাদের অনেক শিকড় রয়েছে। আমাদের পরবর্তী পদক্ষেপ হতে হবে আরও নির্ভুল, কারণ আমরা জানি এই চক্রের কাছে অনেক শক্তি আছে। সুমাইয়া আবিরের পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ আবির, তবে তোমার টিমও এখন অনেক শক্তিশালী। তোমরা যদি সতর্ক থাকো তাহলে এদের রুখতে কোনো সমস্যা হবে না। এখন শুধু আমাদের কাছে যে তথ্য আছে সেটাই কাজে লাগাতে হবে। আবির মাথা নেড়ে বলল, ঠিক, আমাদের হাতে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে, তবে সেগুলো যথাসময়ে ব্যবহার করতে হবে। সুমাইয়া আবিরকে বলল, আবির, এখন কিন্তু সোহেল চৌধুরীর যে শিকড় বাকড় আছে তারা কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তাই তোমাকে সর্বোচ্চ সাবধানে থাকার চেষ্টা করতে হবে। আবির সুমাইয়াকে উদ্দেশ্য করে বলল, আমাকে নিয়ে বেশি চিন্তা করো না সুমাইয়া। আর সোহেল চৌধুরীর যে লোক ছেলেবেলা বাইরে গুড়গুড় করতেছে, তাদেরও খুব শীঘ্রই সোহেল চৌধুরীর মতো ভিতরে লকাবে ঢুকিয়ে ফেলবো। শুধু একটু সময়ের অপেক্ষা, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। গোপন চক্রান্ত। এদিকে সোহেল চৌধুরীর গ্রেপ্তারির পর শহরের একটি অদৃশ্য শক্তি বিরাজ করতে শুরু করেছিল। জানা গেল সোহেল চৌধুরীর চক্রের একটি নতুন শাখা গড়ে উঠেছে, যা অত্যন্ত গোপন এবং বিপজ্জনক। সোহেল চৌধুরী আর তার সহযোগীরা এখন কারাগারে, কিন্তু তার শত্রুরা একে একে নতুন চক্রান্ত তৈরি করছে। আবির এবং তার টিম দ্রুত বিষয়টি জানতে পারে। সুমাইয়া তাদের পুরনো তদন্তের রিপোর্ট আবারও পরীক্ষা করে বলল, আবির, এটা কোনো সাধারণ চক্র নয়। সোহেল চৌধুরী ছিল তাদের কেবল একটা অংশ। শত্রুরা অনেক গভীরে প্রবেশ করেছে এবং তাদের পরিকল্পনা এখন আরও বিস্তৃত। এটি নিশ্চিত হওয়া মাত্রই আবিরের কাছে তার কোনো বিকল্প ছিল না। তাকে এখন এই নতুন শত্রুর মোকাবেলা করতে হবে, যারা শহরের আইন এবং শৃঙ্খলা ভেঙে ফেলতে চাইছে। টিমের প্রস্তুতি। আবির এক মুহূর্ত হারাতে চাইল না। তার টিমকে নির্দেশ দিল, সবাই খুব দ্রুত একত্রিত হও। আমাদের আরও গোয়েন্দা কাজ করতে হবে এবং সঠিক সময় হাতে নিয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। শহরের নিরাপত্তা এখন আমাদের উপর নির্ভর করছে। এক পুলিশ কর্মকর্তা আবিরকে বলল, স্যার, আমরা তো সোহেল চৌধুরীকে লকআপে ঢুকিয়ে ফেলছি। এখন তার সাথীদের লকআপে ঢুকাতে পারলেই তাদের খেল খতম। আবির পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলল, যতটা সহজ ভাবতেছি বিষয়টা কিন্তু ততটাও সহজ নয়। আমাদেরকে খুব সতর্কতার সহিত কাজ করতে হবে। আমাদের যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে, তাই সকলেই সাবধানে কাজ করবে। সুমাইয়া এবং তার টিমের অন্যান্য সদস্যরা দ্রুত তাদের কাজ শুরু করে দিল। তারা বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করতে থাকে এবং তাদের গোয়েন্দা নেটওয়ার্ককে কাজে লাগিয়ে শত্রুদের সম্পর্কে নতুন তথ্য বের করতে থাকে। যদিও তাদের সামনে অনেক বাধা ছিল, তবুও তারা কোনো ক্রমে গোপন তথ্য জানতে পারল, যা সঠিক সময়ে কাজে আসবে। নতুন শত্রু। এই সময় আবির জানতে পারে সোহেল চৌধুরীর চক্রের এক নতুন নেতা উঠেছে, যার নাম আসিফ। আসিফ একটি শক্তিশালী অপরাধী চক্র পরিচালনা করত এবং তার সব কার্যক্রম অত্যন্ত গোপন ছিল। আসিফ তার পূর্বসূরি সোহেল চৌধুরীর চেয়েও ভয়ঙ্কর এবং প্রতারণায় দক্ষ ছিল। আবির এবং সুমাইয়া বুঝতে পারে আসিফ এখন তাদের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে। আসিফ একেবারে অন্য ধরনের শত্রু। সুমাইয়া বলল, সে যদি আমাদের পিছু পড়ে তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে। আমাদের তার সম্পর্কে আরও জানতে হবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, আমরা কিছুক্ষণের জন্য আতঙ্কিত হতে পারি না। আমাদের পরিকল্পনা সম্পূর্ণ হতে হবে এবং আমরা নিশ্চয়ই আসিফের চক্র ভেঙে দিতে পারবো। সুমাইয়া আবিরের দিকে তাকিয়ে বলল, অবশ্যই, আমরা চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। আমরা একসাথে কাজ করলে আমাদেরকে কেউ ঠকাতে পারবে না। গুপ্তচর বৃত্ত এবং সুমাইয়ার সাহসী পদক্ষেপ। আবির জানতো আসিফকে ধরতে হলে তার চক্রের ভেতর গভীরেভাবে প্রবেশ করতে হবে। সুমাইয়া, যিনি এখন গোয়েন্দা তথ্য সংগ্রহের একজন মাস্টার, তার সহকর্মী নূরকে দিয়ে আসিফের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠার জন্য মিশন শুরু করে। নূর একসময় আসিফের পুরনো সহযোগী ছিল, তাই তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করা সম্ভব ছিল।
এদিকে আবির তার শত্রুদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে থাকে। সুমাইয়া এবং নূর পুরো পরিকল্পনা অনুযায়ী আসিফের চক্রের গোপন বৈঠকে অংশ নিতে সক্ষম হয়। সেখান থেকেই তারা কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে, যার মাধ্যমে আসিফের অপরাধের পুরো চিত্র স্পষ্ট হয়ে ওঠে। আবির জানতো এখন তাকে সঠিক পদক্ষেপ নিতে হবে। এটা আমাদের সুযোগ সুমাইয়া। আমাদের হাতে আসিফের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। এখন তার বিরুদ্ধে অভিযান চালানোর সময় এসেছে। আবির বলল, তার মুখে দৃঢ় পথ্য হয়। আসিফের পরিকল্পনা। সুমাইয়া, নূর এবং আবির তাদের অভিযানের প্রস্তুতি শুরু করে দেয়, কিন্তু তারা জানতো আসিফের মধ্যে সঠিক পদক্ষেপ নিতে হবে যাতে তাদের ওপর আক্রমণ করতে পারে। আসিফ নিজের নিরাপত্তা খুবই জোরালোভাবে নিশ্চিত করেছিল এবং তার গোপন কর্মসূচিগুলোও ছিল অত্যন্ত সুরক্ষিত। এদিকে সুমাইয়া একটা নতুন খবর পেল। আসিফ শহরের সবচেয়ে বড় ব্যাংকে একটি বিপজ্জনক পরিকল্পনা করেছে, যাতে তার গোপন চক্রের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া সম্ভব হবে। সুমাইয়া নিশ্চিন্ত হয়ে জানালো, আবির, আসিফ শহরের প্রধান ব্যাংকে বড় ধরনের চুরি করতে যাচ্ছে। আমাদের দ্রুত সেখানে পৌঁছাতে হবে। যদি এই পরিকল্পনা থামাতে না পারি, তাহলে আসিফ আমাদের সব কিছু ধ্বংস করে দিবে। আবির দ্রুত সিদ্ধান্ত নিয়ে বলল, আমরা সেই পথে যাব, কিন্তু সাবধান থাকতে হবে। আসিফের সঙ্গে মুখোমুখি হওয়ার সময় আমাদের কোনো ভুল করা চলবে না। সুমাইয়া আবিরকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, অবশ্যই। অভিযানের সূচনা। আবির এবং তার টিম সুমাইয়া এবং নূর সহ দ্রুত সেই ব্যাংকে পৌঁছানোর প্রস্তুতি নেয়। তারা জানতো এখানে এক মুহূর্তের বিলম্বও তাদের জন্য বিপজ্জনক হতে পারে। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত সংবেদনশীল এবং তারা সব কিছু খুব নিখুঁতভাবে পরিকল্পনা করছিল। ব্যাংকে পৌঁছানোর পর তারা দেখতে পেল আসিফ এবং তার সহযোগীরা সমস্ত ব্যবস্থা প্রস্তুত করে রেখেছে। তারা ব্যাংকের ভেতরে প্রবেশ করে একটি বড় চুরির জন্য পুরো পরিকল্পনা সাজিয়েছিল, কিন্তু আবির আর তার টিম এসে পড়ায় আসিফের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। চূড়ান্ত সংগ্রাম। আবির এবং তার টিম যখন আসিফের বিরুদ্ধে অভিযান চালাতে শুরু করলো, তখন আসিফ পালানোর চেষ্টা করছিল, কিন্তু আবিরের টিম তাকে ঘিরে ফেলে এবং অবশেষে তাকে গ্রেফতার করে। আবির সফলভাবে আসিফের চক্র ভেঙে দিতে সক্ষম হয় এবং শহরকে আবারও শান্তি ফিরিয়ে আনে। তবে সে জানতো শত্রু কখনো থামে না, নতুন চ্যালেঞ্জ সামনে আসবেই। আবির এবং তার টিম সুমাইয়া সহ আসিফের বিপজ্জনক চক্র ভেঙে দিয়েছে, তবে তাদের জন্য যুদ্ধ এখনও শেষ হয়নি। শহরে শান্তি ফিরে এলেও আবির জানতো আসিফের পরে আরও অনেক বিপদ তাদের দিকে আসছে। আসিফের গ্রেপ্তারির পর নতুন শত্রুদের তৎপরতা দ্রুত বৃদ্ধি পেয়েছিল। যে লোকেরা এতদিন গোপনে কাজ করছিল তারা এবার আক্রমণ করতে শুরু করেছে। আবির জানতো তাদের লক্ষ্য অনেক বড় এবং তার টিমকে আরও শক্তিশালীভাবে প্রস্তুত হতে হবে। আবির, আমাদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সুমাইয়া বলল। এই শহরটা আসলে একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। যতটা সম্ভব সতর্ক থাকতে হবে, নয়তো আমাদের পরাজয় অনিবার্য হয়ে পড়বে। আবির হালকাভাবে মাথা নেড়ে বলল, এটা একেবারে সঠিক, কিন্তু আমাদের পিছিয়ে যাওয়া চলবে না। এখন থেকে আমাদের আরও দ্রুত এবং পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। তবে আমাদের টিমের শক্তি যথেষ্ট। এতদিন ধরে তোমাদের যেভাবে পরিচালনা করেছি তাতে আমি নিশ্চিত আমরা যে কোনো বিপদের মোকাবেলা করতে পারবো। সুমাইয়া দৃঢ়তার সঙ্গে বলল। আবির সুমাইয়াকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ সুমাইয়া, এটা বিশ্বাস করার জন্য। তোমাকে আবার ধন্যবাদ নিজের জীবনকে বিপদে ফেলে আমাদেরকে সাহায্য করার জন্য। সুমাইয়া আবিরকে উদ্দেশ্য করে বলল, আমি বলেছিলাম না আবির, আমি সব সময় তোমার পাশে থাকবো। যে কোনো মুহূর্তে সামনে আসুক না কেন, আমি তোমার হাত ছেড়ে যাব না। তোমার জন্য মরতে হলো, আমি দ্বিতীয়বার ভাববো না। আবির সুমাইয়ার দিকে করুণ চোখে তাকিয়ে সুমাইয়াকে একটু পর্যবেক্ষণ করে নেয়। সুমাইয়া আবিরের এমন কাণ্ড দেখে মুখ টিপে হাসতে থাকে। হঠাৎ সুমাইয়া আবিরকে বলল, এভাবে তাকিয়ে কি দেখছো? আগে কখনো দেখোনি আমায়? আবির সুমাইয়ার কথায় উত্তর দেয়, না তেমন কিছু না। আচ্ছা বাদ দাও এসব। গোপন পরিকল্পনা। যদিও আবির তার টিমকে প্রস্তুত করেছিল, কিন্তু সে জানতো যে বড় পরিকল্পনার অংশ হিসেবে কিছু গোপন কাজ করা জরুরি। আসিফের গ্রেপ্তারির পরও তার চক্রের সদস্যরা ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। আসিফের বিরুদ্ধে অভিযানের সময় আবির তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বের করার চেষ্টা করেছিল, কিন্তু আসিফ খুব চালাক এবং দ্রুত ছিল। তাকে জেরা করেও সঠিক কিছু বের করা যায়নি। এখন আবির, সুমাইয়া এবং তাদের টিমের কাছে একমাত্র সমাধান ছিল
আসিফের চক্রের ভেতরে ঢুকে থাকা গোপন সদস্যদের বের করে আনা। সুমাইয়া কিছুদিনের জন্য আবিরের কাছ থেকে আলাদা হয়ে সে কাজ শুরু করে। তার একমাত্র লক্ষ্য ছিল আসিফের শিকারদের সঠিকভাবে চিহ্নিত করে তাদের তথ্য সংগ্রহ করা। এদিকে আবির তার টিমের জন্য অন্য সদস্যদের নিয়েও কাজ শুরু করেছিল। তাদের হাতে বেশ কিছু গোয়েন্দা তথ্য এসেছে, যেগুলো তাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সাহায্য করবে। তবে শত্রু এতটা শক্তিশালী ছিল যে পুরো পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে আনা সহজ ছিল না। সুমাইয়া এবং নূরের অভিযান। সুমাইয়া এবং তার সহযোগী নূর, যাদের মধ্যে গভীর বিশ্বাস এবং যোগাযোগ ছিল, একদিন রাতে একটি বিশেষ অভিযান শুরু করেছিল। তাদের লক্ষ্য ছিল আসিফের চক্রের একটি গোপন বৈঠক শনাক্ত করা এবং সেখানে তাদের গুরুত্বপূর্ণ সদস্যদের চিহ্নিত করা। নূর অল্প সময়ের মধ্যে বৈঠকের স্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে, আর সুমাইয়া তার সঙ্গে যোগাযোগ দেয়। তারা জানতো যদি তারা এই মুহূর্তে সফল হতে পারে তাহলে তারা আসিফের চক্রের মূল দাগগুলোতে আঘাত করতে পারবে। সুমাইয়া তার দুর্দান্ত গোয়েন্দা দক্ষতা দিয়ে শত্রুর কার্যক্রমের ভেতরে ঢুকে পড়তে সক্ষম হয় এবং গোপন তথ্য সংগ্রহ করতে পারে। কিছুক্ষণের মধ্যেই তারা জানতে পারে আসিফের চক্রের পরবর্তী লক্ষ্য কী হতে পারে। আসিফের পরিকল্পনা ছিল বিশাল, তবে তার উদ্দেশ্য ছিল শহরের প্রশাসনিক কার্যক্রমে ঢুকে পুরো শহরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই খবর আবির আর তার টিমের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা সকলে মিলে তৎপর হয়ে ওঠে। আবিরের নেতৃত্ব। আবির, সুমাইয়া এবং তাদের টিম এখন নতুন আক্রমণের জন্য প্রস্তুত। আবির তার গোয়েন্দাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে একটি বিপজ্জনক অভিযান পরিকল্পনা করল। তাদের লক্ষ্য ছিল আসিফের চক্রের সকল সদস্যদের একত্রিত করা এবং তাদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান চালানো। আমরা এদের আটকে রাখতে পারবো না যদি আমাদের পরিকল্পনা ঠিক না হয়। আবির বলল, এই শত্রু শুধু আমাদের শহরেই নয়, আমাদের প্রতিটি পদক্ষেপের সাথে যুক্ত হতে পারে। এখন সময় এসেছে শত্রুদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার। আবির পুরো টিমকে নিয়ে আক্রমণের জন্য প্রস্তুতি শুরু করে। সুমাইয়া এবং নূর তাদের অংশের জন্য কাজ শুরু করে দেয়। তাদের লক্ষ্য ছিল শত্রুদের গোপন বৈঠকে ঢুকে তাদের মুখোশ উন্মোচন করা এবং অবশেষে তাদের ধরে ফেলা। এক চূড়ান্ত পর্ব। অবশেষে একটি রাতে আবিরের টিম শত্রুর গোপন বৈঠকে পৌঁছায়। বৈঠকটি শুরু হওয়ার কিছু সময় পর তারা বুঝতে পারে শত্রুর পরিকল্পনা ছিল আরও গভীর। আসিফের চক্রের সদস্যরা এখন পরবর্তী ধাপের জন্য প্রস্তুত ছিল। তাদের নেটওয়ার্ক, যা এতদিন চলছিল গোপনে, এখন প্রকাশ্যে হয়ে আসে সব। এটা আমাদের সুযোগ, সুমাইয়া বলল। এতে সবাইকে একত্রিত করে ফেলতে হবে, এখন না করলে পরে আরও ভয়ঙ্কর হয়ে যাবে। আবির তার টিমকে নির্দেশ দেয়, শুরু করুন এবং একে একে এদের সব সদস্যদের আটকান। আমাদের হারানো কিছুই নেই, কারণ শহরকে রক্ষা করতে হবে। এটি ছিল একটি চূড়ান্ত অভিযানের মুহূর্ত। আবির এবং তার টিম একে একে শত্রুদের গ্রেফতার করতে শুরু করেছিল। সুমাইয়া, নূর এবং অন্যান্য সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছিল। তারা প্রতিটি পদক্ষেপে সফল হয় এবং একে একে আসিফের চক্রের সদস্যের গ্রেফতার করতে থাকে। বিজয়ের আস্বাদ। শেষমেশ আসিফের চক্রটি ধ্বংস হয়ে যায়। আবির, সুমাইয়া এবং তাদের টিম শহরকে বিপদের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়। তবে আবির জানতো এটি শুধু একটি যুদ্ধ ছিল। শহরে আরও বিপদ আসবে, তবে এখন তার টিম আগের চেয়ে শক্তিশালী। এটা শুধু আমাদের প্রথম বিজয়, আবির বলল তার টিমকে দেখে। এই শহরের নিরাপত্তা এবং শান্তির জন্য আমাদের আরও অনেক যুদ্ধ করতে হবে, কিন্তু আমরা এই যুদ্ধে জয়ী হব। সুমাইয়া আবিরের দিকে তাকিয়ে বলল, আমরা সবাই তোমার সঙ্গে আছি আবির। এই শহরকে রক্ষা করতে আমরা কিছুই ছাড়ব না। আবির মনে মনে জানতো তার যুদ্ধ শেষ হয়নি। নতুন শত্রুরা আরও শক্তিশালী হবে, কিন্তু তাদের সাথে লড়াইয়ের প্রস্তুতি এখন তার কাছে সম্পূর্ণ ছিল। এক নতুন সূচনা। শহর শ্রীমন্ত এবং শান্তি ফিরে এসেছিল। আবিরের নেতৃত্বে তার টিম তাদের অঙ্গীকার পূর্ণ করেছে এবং শহরকে বিপদমুক্ত করেছে। তবে সবার মনে একটাই প্রশ্ন ছিল, কি হবে পরবর্তী পদক্ষেপ এবং আবিরের জন্য কি অপেক্ষা করছে। আবির এবং তার টিম শহরের শান্তি পুনরুদ্ধার করলেও তারা জানতো আসল যুদ্ধ শুরু হতে এখনও বাকি। আসিফের চক্র ধ্বংস হলেও শহরে ঢুকে পড়া নতুন শত্রুদের প্রভাব কম ছিল না। এই নতুন শত্রুরা শুধু শহরের শান্তি নষ্ট করার জন্যই নয়, বরং তাদের লক্ষ্য ছিল আবিরের পরাজিত করা এবং তার প্রশাসনিক সাফল্যকে ধ্বংস করা। আবিরের টিম অবশ্য আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছিল। সুমাইয়া, নূর এবং অন্যান্য সদস্যরা আগের অভিযানে খুবই দক্ষতার সঙ্গে কাজ করেছিল, কিন্তু এবার পরিস্থিতি অনেক কঠিন ছিল। সুমাইয়া একদিন বলল,
আবির, আমাদের কিছু বড় ধরনের প্রস্তুতি নিতে হবে। নতুন শত্রুরা এতটা গোপনে কাজ করেছে যে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সহজ হবে না। আবির মাথা নাড়ে। তুমি ঠিক বলছো। আমাদের আগের পরিকল্পনা এখন কাজে আসবে না, নতুন পরিকল্পনা করতে হবে। তারা খুবই মারাত্মক, আর তাদের পেছনে রয়েছে অনেক বড় বড় শক্তিশালী লোক। সুমাইয়া বলল, তবে আমাদের কাছে রয়েছে এটাই শক্তি, এমন কিছু তথ্য যা আমাদের শত্রুদের ধরতে সাহায্য করতে পারে। সুমাইয়ার গোপন অভিযান। সুমাইয়া একদিন গোপনে আবিরের অনুমতি নিয়ে একটি অভিযান শুরু করে। তার লক্ষ্য ছিল নতুন শত্রুদের চিহ্নিত করা এবং তাদের কার্যকলাপের ব্যাপার নিশ্চিত হওয়া। শহরের বিভিন্ন এলাকায় গোপনে ঘুরে বেরিয়ে সে তথ্য সংগ্রহ করেছিল। তার গোয়েন্দা কাজ এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। সুমাইয়া জানত শত্রুরা শুধু সাধারণ অপরাধমূলক কাজকেই নিয়ে আসবে না, বরং তারা এমন কিছু ষড়যন্ত্রের দিকে যাবে যা আবির এবং তার টিমের জন্য বিপজ্জনক হতে পারে। একদিন রাতে সুমাইয়া একটি গোপন বৈঠকে উপস্থিত ছিল। সে সেখান থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। এই বৈঠকে উপস্থিত ছিল কিছু নতুন মুখ, যাদের সুমাইয়া চিনত না। তাদের মধ্যে কেউ ছিল যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল শহরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার। এই তথ্য আবিরকে জানাতে সুমাইয়া দ্রুত ফিরে আসে। আবির, এইবার আমাদের শত্রুদের পরিচয় জানা গেছে। তারা শুধু চুরি বা হত্যার মতো অপরাধ করতে চায় না, বরং তাদের লক্ষ্য আমাদের প্রশাসনিক সিস্টেমকে ধ্বংস করা। তারা এক বড় পরিকল্পনা নিয়ে আসছে। সুমাইয়া গম্ভীরভাবে বলল। আবির চিন্তিত হয়ে ওঠে। তারা আমাদের প্রশাসনিক সিস্টেমে ঢুকে পড়তে চাচ্ছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। আমাদের সমস্ত শক্তি দিয়ে তাদের প্রতিহত করতে হবে। সুমাইয়া আবিরকে বলল, আমরা যাই করব সকলে একসাথে মিলে ভেবে চিনতে তারপরে সামনে এগোতে হবে। সকলে আমরা একসাথে থাকলে আমাদের কেউ আটকাতে পারবে না। আবির সুমাইয়াকে উদ্দেশ্য করে বলল, তুমি ঠিক বলছো সুমাইয়া। আমরা আগের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ কাজ করতে যাচ্ছি, তাই আমাদের সকলকে একসাথে থাকতে হবে। আবিরের কৌশল। আবির তার টিমকে একত্রিত করে নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করতে শুরু করে। সে জানতো যে নতুন শত্রুদের বিরুদ্ধে একাধিক কৌশল প্রয়োগ করতে হবে। গোয়েন্দা কাজ এবং সরাসরি অভিযান তাদের একমাত্র উপায় হয়ে দাঁড়াচ্ছিল। তবে আবির জানতো তাদের জন্য আরও বিপদ অপেক্ষা করছে। আবির বলল, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শত্রুদেরকে কোথায় এবং কীভাবে আক্রমণ করতে হবে সেটা আগে থেকে বুঝে ফেলতে হবে। তাদের কার্যকলাপ যদি আমরা আগে থেকে অনুমান করতে পারি, তাহলে তাদের বিপক্ষে একটিও ভুল পদক্ষেপ নিতে পারবো না। আমাদের গোয়েন্দাদের আরও সক্রিয় হতে হবে। তারপর আবির গোয়েন্দা বিভাগের সদস্যদের নিয়ে বৈঠক শুরু করে। সে তাদের জানিয়ে দিল আগামী কিছুদিন তারা শত্রুদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি চালাবে এবং সবার কাছে পৌঁছানোর জন্য গোপন পন্থা অবলম্বন করবে। সুমাইয়া এবং নূরের অভিযান। সুমাইয়া এবং নূর আবারও একত্রিত হয়ে তাদের কাজ শুরু করে। সুমাইয়া জানতো যদি তারা শত্রুদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য না পায় তবে তাদের জন্য আক্রমণ করা কঠিন হবে। সুতরাং তারা এক নতুন অভিযান শুরু করে এবং শত্রুদের গতিবিধি অনুসরণ করে। তাদের লক্ষ্য ছিল শত্রুদের পরিকল্পনা বুঝে তাদের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাক চালানো। একদিন সুমাইয়া এবং নূর একটি অত্যন্ত গোপন বৈঠকে ঢুকে পড়ে। সেখানে তারা জানতে পারে যে শত্রুরা কিছু বিশেষ দল গঠন করেছে, যারা আবিরের টিমের ভেতর ঢুকে পড়তে চায়। শত্রুর পরিকল্পনা ছিল একে একে সবার বিশ্বাস অর্জন করে ধীরে ধীরে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো। সুমাইয়া বলল, এরা তো আমাদের দলের মধ্যে ঢুকতে চাচ্ছে। আমরা যদি এখন কিছু না করি তাহলে আমাদের টিমের ভিতর বিভাজন শুরু হয়ে যাবে। নূর বলল, তবে যদি আমরা তাদের সম্পর্কে সঠিক তথ্য না পাই, তারা আমাদের প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করতে থাকবে। এবার সময় এসেছে শত্রুদের ফাঁদে ফেলতে। টিমের সাফল্য। আবির এবং তার টিম বেশ কয়েকটি সফল অভিযান চালিয়ে শত্রুদের নানা তথ্য সংগ্রহ করে। শত্রুদের মধ্যে ছড়িয়ে পড়া বিভ্রান্তি এবং তাদের টিমের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হতে শুরু করে। শত্রুরা বুঝতে পারে যে তাদের চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে, আর এরপরই আবির এবং তার টিম এক ভয়াবহ অভিযানের প্রস্তুত হয়। আবির জানত শত্রুদের ব্যাপারে এখন একটি সমাধান ছিল, একটি চূড়ান্ত আক্রমণ। তার টিম যদি এই মুহূর্তে শক্তিশালী আঘাত না হানে তবে শত্রুরা আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই আবির সিদ্ধান্ত নিল যে তাদের পরিকল্পনা অনুযায়ী এক তীব্র আক্রমণ চালানো হবে। চূড়ান্ত অভিযান। শেষ পর্যন্ত আবির এবং তার টিম চূড়ান্ত অভিযানে চলে আসে। তাদের লক্ষ্য ছিল শত্রুদের শক্তির মূল উৎস ধ্বংস করা। এই অভিযানটি শহরের ইতিহাসে একটি অন্যতম বৃহত্তম অভিযান হিসেবে চিহ্নিত হয়ে যায়। যদিও শত্রুরা কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল, কিন্তু আবির এবং তার টিম এর বিরুদ্ধে জয়ের আশায় এগিয়ে যায়।
শত্রুদের প্রতিরোধ ভেঙে আবিরের টিম তাদের শীর্ষ নেতাদের আটক করতে সক্ষম হয়। তাদের পরিকল্পনা সঠিক ছিল এবং অবশেষে তারা শত্রুদের পরাজিত করে শহরে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়। বিজয়ের অনুভূতি। আবির টিমের সব সদস্যদের কৃতজ্ঞতা জানায়। শহর এখন শত্রুমুক্ত, কিন্তু আবির জানতো এই বিজয় চিরস্থায়ী হবে না, আরও বিপদ আসবে। কিন্তু তার টিম এবং তাদের পরবর্তী পদক্ষেপগুলোর জন্য সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। আবির বলল, আজকের এই বিজয় আমাদের জন্য একটি ধাপ, তবে আমরা প্রস্তুত আছি। আমাদের প্রতিটি পদক্ষেপের সাথে শহরের নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করতে হবে। সুমাইয়া আবিরের দিকে তাকিয়ে বলল, এখন আমাদের শক্তি আরও বেড়ে গেছে। আমরা একে অপরের পাশে আছি এবং শহরের শান্তি বজায় রাখার জন্য আমরা প্রস্তুত। এভাবে আবির এবং তার টিম আবারও শহরের নিরাপত্তা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে। আবির জানতো শত্রুদের পরাজিত করা এখন এক বড় সফলতা, তবে তার চেয়ে বড় বিষয় ছিল শত্রুদের সম্পূর্ণ নেটওয়ার্ক ভেঙে ফেলা। শত্রুদের শক্তি শুধু তাদের শীর্ষ নেতাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তাদের একটি বড় নেটওয়ার্ক শহরের অভ্যন্তরে ছড়িয়ে পড়েছিল। আবিরের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সেই নেটওয়ার্কের প্রতিটি দিক খুঁজে বের করা এবং একে একে ধ্বংস করা। আবির তার টিমের সদস্যদের নিয়ে নতুন পরিকল্পনা তৈরি করতে শুরু করে। সুমাইয়া, নূর এবং অন্যান্য গোয়েন্দাদের সহায়তায় তারা শত্রুদের কার্যকলাপের গোপন তথ্য সংগ্রহ করতে লাগলো। কিন্তু পরিস্থিতি ছিল জটিল। শত্রুরা এতটাই সুবিন্যস্ত যে তাদের কার্যকলাপের পেছনে যে হাত রয়েছে সেটি খুঁজে বের করা ছিল কঠিন। নূর বলল, এদের নেটওয়ার্ক এত বিস্তৃত যে আমাদের কিছু না কিছু ভুল তথ্যের সুযোগ পাওয়া যাবে। তবে আমাদের টিম যদি একত্রিত হয়ে কাজ করে তাহলে এই নেটওয়ার্ককে একে একে ভেঙে ফেলতে পারবো। আবির গম্ভীর হয়ে বলল, আমরা জানি না শত্রুদের পরিকল্পনা কোথা থেকে শুরু হবে, তবে আমরা তাদের কার্যকলাপ পুরোপুরি ম্যানেজ করতে পারবো। আমাদের একটাই কাজ, তাদের মাথাকে ভাঙা। গোপন বৈঠক। এবার নতুন পরিকল্পনা অনুযায়ী টিম গোপনে শত্রুদের বৈঠক স্থল খুঁজে বের করে। সুমাইয়া, নূর এবং অন্যান্য সদস্যরা সেই বৈঠকে ঢোকার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল শত্রুদের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা, যাতে তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হতে পারে। বৈঠকটি ছিল একটি বন্ধ জায়গায়, যেখানে শত্রুদের কিছু শীর্ষ নেতারা বসেছিল। সুমাইয়া ও নূর সেই জায়গার আশেপাশে নজরদারি চালিয়ে যাচ্ছিল। একসময় সুমাইয়া কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনতে পেল। এটা করতে পারলে শহরের প্রশাসনকে দুর্বল করা যাবে। নূর সুমাইয়াকে হুঁশিয়ারি দিল, এই মুহূর্তে আমরা তাদের মধ্যে ঢুকতে পারবো না, তবে আগামী দিনে আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হবে যদি আমরা এদের পরিকল্পনা আগে থেকে জানি। সুমাইয়া মাথা নেড়ে বলল, তাহলে চলো আমরা পরিকল্পনা তৈরি করি। তাদের প্রতিটি পদক্ষেপ জানলে আমাদের জন্য আক্রমণ সহজ হবে। আবিরের কঠিন সিদ্ধান্ত। আবির এবার সিদ্ধান্ত নিল তার টিমকে নতুনভাবে প্রস্তুত করতে হবে। তিনি জানতেন শত্রুদের কার্যকলাপের প্রতি নজর রাখা এবং তাদের ক্রিয়া প্রতিক্রিয়া ভালোভাবে পর্যবেক্ষণ করা ছাড়া তাদের পরাস্ত করা অসম্ভব। তিনি সুমাইয়াকে এবং অন্যান্য গোয়েন্দাদের গোপন অভিযান চালানোর নির্দেশ দিলেন এবং নিজের টিমকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রাখার সিদ্ধান্ত নিলেন। আবির বলল, আমরা তাদের গোপন চক্রে ঢুকে পড়তে পারলে সঠিক সময় তাদের পরিকল্পনা প্রতিহত করা সম্ভব হবে। তবে আমাদের কিছু তথ্য এখন প্রয়োজন, যেগুলো আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রয়োজনীয় হবে। এবার সুমাইয়া এবং নূর তাদের গোয়েন্দা নেটওয়ার্কে আরও বেশি তথ্য সংগ্রহ করতে শুরু করলো। সুমাইয়া এবার এমন কিছু তথ্য হাতে পেয়ে গেল যা আবিরকে সত্যি চমকে দিল। আবির, আমি এমন কিছু তথ্য পেয়েছি যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে কিছু লোক আমাদের প্রশাসনের ভিতরে কাজ করছে। আবির হতবাক হয়ে গেল। এটা কি সম্ভব? যদি এটা সম্ভব হয় তাহলে আমাদের প্রতিপক্ষ শুধু বাইরের শত্রু নয়, অন্তর্গত শত্রু রয়েছে। সুমাইয়া বলল, হ্যাঁ, এটা একদম নিশ্চিত। তাদের মূলে অন্তত কিছু সরকারি কর্মকর্তা আছেন যারা শত্রুদের পক্ষ নিতে পারে। আমাদের কার্যক্রম তখনই সফল হবে যদি আমরা তাদের প্রতিহত করতে পারি। আবির তার টিমের সবাইকে একত্রিত করে নতুন কৌশল তৈরি করতে শুরু করে। শত্রুদের কেন্দ্রীয় কমান্ডের সন্ধান পেয়ে তারা তাদের বিরুদ্ধে এক বড় অভিযান চালানোর প্রস্তুতি নেয়। আবির জানত এই অভিযান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ শত্রুদের শীর্ষ নেতাদের ধরতে পারলে পুরো নেটওয়ার্ক ধ্বংস করা সম্ভব হবে। আবির বলল, এটা খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু আমাদের আর কোনো বিকল্প নেই। আমাদের প্রতিটি পদক্ষেপ আগে থেকে নির্ধারণ করতে হবে।
আর শত্রুদের এক পা এগোতে না দেওয়া পর্যন্ত আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। তারপর পরিকল্পনা অনুযায়ী আবির এবং তার টিম শত্রুদের গতিবিধি অনুসরণ করতে পারে। কয়েকটি টিম সদস্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নেয় এবং গোপনে নজরদারি চালিয়ে যায়। সেই রাতেই সুমাইয়া এবং নূর একটি বিশাল তথ্য ফাঁস করে, যা আবিরের পুরো পরিকল্পনা নতুনভাবে সাজানোর উপায় করে দেয়। সুমাইয়া এবং নূরের সাহসিকতা। সুমাইয়া এবং নূর একটি বড় ঝুঁকি নিয়ে শত্রুদের মূল হেডকোয়ার্টারে ইনফিলট্রেট করতে শুরু করে। সুমাইয়া জানতো এই অভিযান সফল হলে তারা শত্রুদের গোপন পরিকল্পনা ও তাদের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করতে সক্ষম হবে। সুমাইয়া বলল, এটা আমাদের শেষ সুযোগ নূর। যদি আমরা আজ রাতে আমাদের পরিকল্পনা বের করতে না পারি তাহলে আমাদের বিপদ আরও বাড়বে। নূর সহমত হয়ে বলল, হ্যাঁ, আমরা প্রস্তুত, তবে আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, না হলে ধরা পড়ার ভয় থাকবে। তারা চুপচাপ শত্রুদের ক্যাম্পের কাছাকাছি পৌঁছালো এবং সেখানে প্রবেশের পথ খুঁজতে লাগলো। ভেতরে ঢুকতেই সুমাইয়া এক অসাধারণ ব্যাপার লক্ষ্য করলো। শত্রুদের কমপ্লেক্সের এক কোনায় একটি গোপন দরজা ছিল, যা অন্য সবাই জানতো না। এখানে সুমাইয়া এবং নূর ঠিক কী করতে সক্ষম হবে সেটি কিছু সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তাদের চোখ ছিল একটাই লক্ষ্য, শত্রুদের গোপন তথ্য বের করে নিয়ে আসা। শত্রুর শেষ যাত্রা। এবার আবির এবং তার টিম শত্রুদের একে একে ধরতে শুরু করে। সুমাইয়া এবং নূরের সংগ্রহ করা তথ্য তাদের কাজে লাগিয়ে তারা পুরো শত্রু নেটওয়ার্ক ভেঙে ফেলতে সক্ষম হয়। শত্রুদের পরাজয় নিশ্চিত হয়ে যায়, কিন্তু তাদের পেছনে আরও কতটা শক্তি লুকানো আছে তা এখনও পরিষ্কার ছিল না। আবির জানতো এই যুদ্ধে তাদের একটি পদক্ষেপই তাদের পরাজিত করে দিতে পারে, তাই সে কখনোই হাল ছেড়ে না দেওয়ার সিদ্ধান্ত নিল। আবির বলল, আমরা যদি সঠিকভাবে কাজ করি শহরের নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব হবে, কিন্তু আমাদের যেন কোনো ভুল না হয়, কারণ এই যুদ্ধে আমাদের শেষ সুযোগ এখন। এভাবে আবির এবং তার টিম তাদের শেষ যুদ্ধের প্রস্তুতি নেয়, যার মাধ্যমে তারা শত্রুদের পরাজিত করার জন্য একে একে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকে। অবশেষে সুমাইয়া বলে উঠল, আবির, আমরা পেরেছি, আমরা শত্রুদের বিনাশ করতে পেরেছি। আবির সুমাইয়ার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে তারপর বলল, তোমরা আমাকে অনেক সাহায্য করেছো। তোমাদের সাহায্য ছাড়া আমি কখনই এত বড় কাজগুলো করতে পারতাম না। বিশেষ করে সুমাইয়া সাংবাদিকতা ছেড়ে গোয়েন্দা টিমে জয়েন করেছো। তোমার আর নূরের সাহসিকতার কোনো তুলনা হয় না। নূরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার টিমের সকল লোকজনদেরকে আমি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সকলের জন্য আজকে আমাদের মিশন কমপ্লিট করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।